রিপোর্ট রাইটিং এর জন্য রেফারেন্সিং বা সাইটেশন করার প্রয়োজন হবে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন, এবং মোস্ট অফ দ্য কেসেস অনেকেই আছেন যারা রেফারেন্সিং এ ভুল করেন। এটা মোস্ট কমনলি মিস্টেক্স। সো ওই কারণে আমরা রেফারেন্সিংটা শিখবো। বেসিক রেফারেন্সিং অবশ্যই। আপনাদের সাথে গতকালকে আমরা একটা বই শেয়ার করেছি, 42 মেগাবাইট এর একটা বই, এপিএ যে গাইডলাইন আছে সেই গাইডলাইনের বই। ওই বইয়ের মধ্যে ইন ডিটেল আপনি পাবেন। আমি যে কথাগুলো বলবো রেফারেন্সিং নিয়ে, সেই কথাগুলো ইন ডিটেল আপনি ওই বইয়ের মধ্যে পাবেন। আপনি মিলিয়ে দেখতে পারেন। ইন কেস অফ, আমরা তো আসলে এত বড় বইটা তো আর পুরোটা একটা ক্লাসে দেখানো সম্ভব না। আপনার যতটুকু লাগবে ফর দিস রিসার্চ, ওইটুকু নিয়ে আলোচনা করব। ওই নির্দিষ্ট সেকশন গুলো নিয়ে আলোচনা করব, কেমন? তো ফার্স্ট অফ অল আমি রিকোয়েস্ট করব, আপনারা গত ক্লাসগুলোতে ইতোমধ্যেই বেশ কিছু অ্যানালাইসিস প্রসেস আপনারা দেখেছেন অলরেডি। আপনারা হয়তো প্র্যাকটিসও করছেন কেউ কেউ। তো আপনাদের এন্ড থেকে কোনো প্রবলেমস বা এরকম কোনো কমিউনিকেশন গ্যাপ, এনিথিং এলস কিছু যদি থাকে, সেটা আগে আমার সামনে উপস্থাপন করেন। বিকজ অফ আমরা ক্লাসটাকে মোটামুটি 4টা ভাগে আমি বিভক্ত করছি, এটা আমি মেনটেনেন্স করবো, সমস্যা নেই। আহ, প্রথম পার্টে আমরা প্রিভিয়াস ক্লাস নিয়ে কোনো কোয়ারিজ বা কোনো কোশ্চেন থাকলে সেটা আমি সমাধান করব। এরপরে আমরা অ্যানালাইসিসে যাব, নতুন নিউ অ্যানালাইসিস। অ্যান্ড থার্ডলি আমরা রিপোর্ট রাইটিংটা দেখব, যে আসলে ওই অ্যানালাইসিস গুলোকে কিভাবে রিপোর্টে আমরা ইন্টারপ্রেট করতে পারি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস আমরা রেফারেন্সিংটা শিখব। এই 4টা ধাপে আজকে আমরা ক্লাস করব। মাঝখানে আপনাদের একটা 15 মিনিটের বা 20 মিনিটের, 20 মিনিট বেশি হয়ে যাবে, 10 to 15 মিনিটস একটা প্রি ব্রেক থাকবে। তো এনিওয়েজ, এখন কোনো কোয়েরিজ বা কোনো কিছু আছে কিনা আমাকে একটু বলেন প্লিজ। প্রিভিয়াস ক্লাস, এতদিন এত এতদিন পর্যন্ত আমরা যে শিখেছি, সেই সেটার উপরে বেস করে কোনো প্রবলেম থাকলে একটু বলেন। এনিওয়ান এলস? মেহেদি সরকার হিমেল, আপনার কি অবস্থা? হ্যালো, এম আই অডিয়েবল? আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো। জি ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনাদের কি অবস্থা মেজবা? আপনার কোনো কোয়েরিজ আছে? কোয়ারিজ বলতে ওইভাবে নেই, কারণ হচ্ছে আমার ডাটা এখনো প্রায় 100টা ফিল আপ হয় নাই আর কি, রেসপন্ডেন্ট। তো ভাবতেছি কি আরো কালেক্ট করবো নাকি যা আছে তা দিয়ে শুরু করবো, একটু কনফিউজ। কটা হয়েছে আপনার ডেটা? লাইক আমার 100টার উপরে হয়েছে, কিন্তু হচ্ছে আর কোন নো দিছে প্রায় 26টার মতো। আচ্ছা আচ্ছা। এখন এখন পর্যন্ত ডেটা কমপ্লিট না হলে তো, আপনাদের তো মনে হয় সাবমিশনের ডেট চলে এসছে। খুব সম্ভবত 9-10 তারিখের দিকে হতে পারে, মোস্ট প্রবাবলি। সো আপনাকে তো কমপ্লিট করতে হবে, আপনি তো আপনাকে শেয়ার করতে হবে। আর সবার কি অবস্থা? সাবিকুন নাহার, আপনার কি অবস্থা? সাবিকুন নাহার আছেন? রুকাইয়া জান্নাত, কি অবস্থা আপনার? জি ভাইয়া, আমি করতেছি। আমি হচ্ছে এতদিন এসপিএসএস ইনস্টল করতে পারিনি। আজকে হচ্ছে মেহেদির সাহায্য নিয়ে আমি হচ্ছে আজকে এসপিএসএস ডাউনলোড করেছি আর কি। এতদিন এটা নিয়ে আমার প্রবলেম হচ্ছিল, মানে আমার ইনস্টল হচ্ছিল না। সেটা ইনস্টল হচ্ছিল না? আপনাদের বেশ কিছু ওয়ে দেখানো হয়েছে, তারপরেও আপনাদেরকে 3-4 বার ক্লাসের মধ্যে বলেছি যে স্পেসেস নিয়ে কি স্ট্রাগল করছেন, একটু হ্যান্ড রেজ করেন। আপনারা কেন হ্যান্ড রেজ করেননি আই ডোন্ট নো, বাট আপনারা কিন্তু কোনো প্রকার হ্যান্ড রেজ করেননি। আপনি এটার এক্সকিউজ কখনোই আনতে পারবেন না, বিকজ অফ আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে সেভারাল টাইমস আমি জিজ্ঞেস করেছি, বাট আপনারা, রাফিউজ্জামান রাফির কি অবস্থা আমি জানি না, উনি যদিও আমাকে বলেছিলেন এবং ওনাকে একটা সমাধান দেওয়ার ট্রাই করেছিলাম,
এখন কতটুকু হয়েছে আমি জানি না, বাট অন্যরা কিন্তু আর কেউ কন্ট্যাক্ট করেন নাই। হ্যাঁ, সো দ্যাট এটা তো আপনি লাইবিলিটিস নিয়ে নিয়েছেন অলরেডি। সো এখন যেহেতু স্পেসেসটা আপনি পেয়েছেন, আপনার হাতে যেহেতু আছে, সো আপনি কি ট্রাই করেছেন এগুলো অ্যানালাইসিস করার জন্য যেভাবে আমরা দেখিয়েছি ক্লাসের মধ্যে? জি ভাইয়া। আচ্ছা, হচ্ছে সবকিছু ঠিকঠাক পারফেক্ট? একটু ফার্স্টে স্ট্রাগল হচ্ছে, কারণ আগে তো এগুলা কখনো ইউজ করি নাই। তারপরেও আবার প্র্যাকটিস করতে করতে হোপফুলি শিখে যাব। ভেরি নাইস। ওকে, আর সবার কি অবস্থা? আচ্ছা, ক্লাসের কি আছেন? উম, আচ্ছা, দীপকুন্ডু কি অবস্থা ভাইয়া? আপনার সব ঠিকঠাক? জি ভাই, আমার মোটামুটি স্পেসেস এগুলা সমস্যা নাই বেশি একটা, কিন্তু আমি হচ্ছে ওই ইগুলো আপনার হচ্ছে রেফারেন্স গুলো খুঁজে পাচ্ছি না আর কি। আমার যে ইয়াটা ওটার উপর রেফারেন্স গুলো হচ্ছে সব খুঁজে পাচ্ছি না, এটা হচ্ছে সমস্যা আর কি। আচ্ছা আচ্ছা, রেফারেন্স। সো অ্যানালাইসিস নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না, তাই তো? না 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 না, আমার এটা নিয়ে সমস্যা হচ্ছে না আপাতত। ওকে, ভেরি নাইস। আহ অনেকেই এখন পর্যন্ত জয়েন করেননি। তো আপনারা যেটা এখন পর্যন্ত আমি পেলাম, সেরকম কারোরই কোনো প্রবলেম হচ্ছে না অ্যানালাইসিস নিয়ে। প্রিভিয়াস আমরা যে দুটো অ্যানালাইসিস দেখেছি, রিলায়েবিলিটি টেস্ট এবং হচ্ছে ডেমোগ্রাফিক স্ট্যাটিস্টিক্স, এই দুটো নিয়ে কারোরই সেরকম কোনো স্ট্রাগল ফেস করছেন না, রাইট? সবাই মোটামুটি কমফোর্ট পজিশনে আছেন। ওকে, সো আমরা এখন আমাদের নেক্সট যে অ্যানালাইসিস আছে সেই অ্যানালাইসিসটাতে আমরা চলে যাব। পরবর্তী অ্যানালাইসিস করার জন্য আপনারা কি আপনাদের ফাইলটাকে শেয়ার করতে চান, নাকি যেটা রাফির, যেমন রাফির ফাইল আছে আমি ওটা দিয়ে দেখাবো? দীপকুন্ডু, আপনার ফাইল শেয়ার করবেন? ফাইল বলতে ভাই এক্সেল ফাইলটা? এসপিএসএস এর ইনপুট করা যে ফাইলটা, ওই ফাইলটা আমাকে দিতে হবে, তাহলে আপনারটা দিয়ে আমি অ্যানালাইসিসটা করে দেখাবো। এই যে এরকম একটা ফাইল, এসপিএসএস এ সবকিছু ইনপুট করার পরে যদি আপনি ওটাকে সেভ করেন, তাহলে এরকম একটা ফাইল তৈরি হবে। ওকে, মোস্ট প্রবাবলি আপনারা কেউ হয়তো এরকম ফাইল তৈরি করেন নাই। সো এনিওয়েজ, আমি যে এক্সিস্টিং ফাইল আছে সেই এক্সিস্টিং ফাইলটা দিয়ে দেখাচ্ছি। সো আজকে আমরা দেখব মূলত পিয়ারসন কোরিলেশন এবং আমাদের যে ফ্যাক্টর অ্যানালাইসিস, দুটো অ্যানালাইসিস দেখবো আমরা। নাম্বার ওয়ান, আমরা পিয়ারসন কোরিলেশনটা দেখব। সো পিয়ারসন কোরিলেশন দেখার জন্য অ্যাট ফার্স্ট আমাদেরকে মাথায় রাখতে হবে যে এখানে কোরিলেশন আমরা দেখছি, কোরিলেশনটা কার মধ্যে? আইভির সাথে ডিভির। তো আইভির সাথে ডিভির যখন আমরা কোরিলেশন করব, তখন কিন্তু এই যে মেইন যে ভেরিয়েবল, শুধুমাত্র সেইগুলো নিয়েই আমরা করব। অন্য ভেরিয়েবল গুলো নিয়ে আমরা খুব একটা মানে কাজ করবো না, অর্থাৎ এজ, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, এই ধরনের যে ডেমোগ্রাফিক স্ট্যাটিস্টিকে যেগুলো আমরা পড়েছি সেগুলো নিয়ে এখানে আলোচনা নেই। এখানে আমাদের মেইন ভেরিয়েবল যেগুলো আছে সেগুলো নিয়ে আমাদের আলোচ্য বিষয়। তো এটা করার জন্য আপনাকে যেতে হবে কোরিলেশনের মধ্যে, কোরিলেটের মধ্যে গিয়ে বাইভেরিয়েন্টে যেতে হবে। বাইভেরিয়েন্টে যদি আপনি যান, তাহলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এই জায়গাতে আপনাকে ডিসাইড বা আপনাকে এই জিনিসটা আর কি আম, মাথায় রাখতে হবে যে আইভির কোশ্চিন, ডিভি এবং ডিভির কোশ্চিন, এই জিনিসগুলো আপনাকে ফিক্স করে রাখতে হবে। যেমন দেখেন, আমি যখন এটাকে রিপোর্টের মধ্যে লিখবো, তখন এটাকে আমরা এইভাবে লিখবো, হ্যাঁ? অর্থাৎ ওই যে শর্ট ফর্ম, কোশ্চেনের মধ্যে আমরা যে শর্ট ফর্ম গুলো ইউজ করেছি, সেই শর্ট ফর্ম গুলো আমরা এখানে ইউজ করব। অর্থাৎ আমার দেখেন কি ছিল,
আমার এখানে ছিল হচ্ছে ব্র্যান্ড ইকুইটি। ব্র্যান্ড ইকুইটি ছিল আমার হচ্ছে একটা আইভি, আর ডিভি ছিল হচ্ছে পিআই, অর্থাৎ পারচেজ ইন্টেনশন। ইন কেস অফ, তাহলে আমাদের এইখানেও আসবে কিন্তু ঠিক ওই একইভাবে, ব্র্যান্ড ইকুইটি টু পারচেজ ইন্টেনশন। তাহলে এই জায়গাতে আমরা এই ভেরিয়েবল গুলো অর্থাৎ ব্র্যান্ড ইকুইটির 5টা কোশ্চেন এদিকে আমরা নিয়ে আসবো, অর্থাৎ রাইট সাইডে, এবং পারচেজ ইন্টেনশনের 5টা ভেরিয়েবল, যেটাকে আমরা রাইট সাইডে নিয়ে আসবো। অপশনের মধ্যে আসবো এখান থেকে মিনস অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ক্রস প্রোডাক্ট ডেভিয়েশন অ্যান্ড কোভেরিয়েন্স, এই দুটোকে আমরা টিক টিক মার্কটা দিয়ে দেব। এরপরে স্টাইল বা বুটস্ট্র্যাপে আসলে আমাদের কোনো কাজ নেই। হ্যাঁ, এই দুটো যা আছে তাই থাকবে। মূলত আমাদের এই যে এই জায়গাতেই অপশনের মধ্যে এই দুটোকে ওপেন করে দেওয়াটাই আমাদের মূল কাজ ছিল। ইনফ্যাক্ট এখানে আমাদের আর অন্য কোনো কাজ নেই, আমরা ওকে বাটনে প্রেস করব। ওকে বাটনে প্রেস করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনাকে দেওয়া হবে। এখানে অনেকগুলো ডেটা আপনাকে শো করবে। তো অনেকগুলো ডেটার মাঝখান থেকে আপনাকে ভেরিফাইড করতে হবে, জাস্টিফাইড করতে হবে। কিভাবে করতে হবে আমি আপনাকে দেখাচ্ছি। এই জায়গাতে আপনাদের মূল কাজটা হবে, ম্যাট্রিক্স সম্পর্কে তো আপনাদের আইডিয়া আছে তাই না? ম্যাট্রিক্স ম্যাট্রিক্স হচ্ছে আপনার এই যে দেখেন বিই আন্ডারস্কোর ওয়ান, বিই আন্ডারস্কোর ওয়ান, এই বিই ওয়ান, এই দুইটা হচ্ছে সিমিলার। এই দুটাকে আসলে নেওয়া যাবে না। আমরা দেখব বিই এর সাথে আমার পিআই কোথায় এসে সংযুক্ত হয়েছে, এই জায়গাতে। অর্থাৎ এই জায়গাটা থেকে আমরা দেখা স্টার্ট করব। এই যে এই জায়গাটা, এখান থেকে যেখানে এসে আমার বিইর লাস্ট পজিশনে এসছে সেটা আমরা দেখব এই পর্যন্ত। কেমন? তাহলে যেটা হবে, এইটুকু আমার আসলে মূল ডেটা, এইটুকু আমার মূল ডেটা। অর্থাৎ আমরা যে অ্যানালাইসিসটা করলাম, এই অ্যানালাইসিসের কাজ হচ্ছে আমার সামনে পুরো একটা ম্যাট্রিক্স দাঁড় করানো। তো ম্যাট্রিক্সে তো সবকিছু আমার কাজে লাগবে, যতটুকু দরকার অতটুকু আমাকে আগে সিলেক্ট করতে হবে। তো এইটুকু হচ্ছে আমার মেইন ডাটা। অর্থাৎ দেখেন এই জায়গাতে আমরা যে পিয়ারসন কোরিলেশন, এই লাইনটা আমরা দেখব, শুধুমাত্র পিয়ারসন কোরিলেশনের লাইনটা দেখব, পিয়ারসন কোরিলেশনের লাইনটা দেখব। এবং বি এর সাথে পি1, বি এর সাথে পি2, বি এর সাথে পি3, বি এর সাথে পি4, বি এর সাথে পি5, 5টা সম্পর্ক হয়েছে। বিই টু এর সাথে আবার পি1, পি2, পি3, পি4, পি5। তার মানে এই বিই ওয়ান এর সাথে আমার এই যে P1 2 3 4 5, 5টা করে রিলেশন তৈরি করেছে। আবার 2 এর সাথেও ওই 5টা রিলেশন তৈরি হয়েছে, 3 এর সাথেও 5টা তৈরি হয়েছে, আবার 4 এর সাথেও 5টা তৈরি হয়েছে, আপনার হচ্ছে 5 এর সাথেও 5টা তৈরি, মানে 25টা রিলেশন তৈরি হয়েছে। এই 25টা ইন্টারনাল রিলেশনশিপ, এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা দেখব। ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমরা এটার হচ্ছে ভ্যালু হিসেবে কাউন্ট করব। তো ম্যাক্সিমাম ভ্যালু কোনটা হবে দেখেন তো। আমরা যদি এখান থেকে দেখা শুরু করি, 350, 399, 473, 365, 503, অর্থাৎ এই লাইনে আমরা পেলাম হাইয়েস্ট মার্ক কোনটা, 503। তাহলে আপনার 503 আগেই তো লেখা যাবে না, আমার তো আরো 20টা রিলেশনশিপ আছে তাই না? তাহলে এখন আমার ম্যাক্সিমাম ভ্যালু এখন পর্যন্ত পেয়েছি 503। তাহলে আমি এখন খুঁজবো যে 503 বেশি আছে কিনা, এটা কম, এটা কম, এটা এই সবগুলো কম। এখান থেকেও দেখা যাচ্ছে সবগুলো কম। এখান থেকে দেখা যাচ্ছে হ্যাঁ 566, এটা বেশি আছে। সো আমার এখন পর্যন্ত প্রাপ্ত ভ্যালুর সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 566। আচ্ছা, তারপরে কম, এটা কম কম কম। ওকে, তারপরে আমরা দেখি 5 নাম্বার 570, এটাই সবচেয়ে বেশি পেলাম এখন পর্যন্ত। আবার 400 ঘরে গিয়েছে 532, এই যে 619। সো এটাই ম্যাক্সিমাম ভ্যালু। তো এই 619টা আমাদের ম্যাক্সিমাম ভ্যালু এখন পর্যন্ত প্রাপ্ত, মানে সর্বমোট এটাই আর কি প্রাপ্ত, সবচেয়ে বেশি ভ্যালু এসছে। তো এই ভ্যালুটাকে আমরা এই জায়গাতে লিপিবদ্ধ করব।
619। 619 ভালো না খারাপ কি বুঝবো এটা দিয়ে? এটা দিয়ে বোঝার জন্য আমরা পিয়ারসন কোরিলেশনের একটা স্কেল আছে, সেই স্কেলটা দেখবো। পিয়ারসন কোরিলেশনের স্কেলটা এই স্কেলটা আমরা দেখি। সবগুলোতে একই ভ্যালু আপনাকে দেখাবে, বাট এটা বেশ স্পষ্ট আকারে আছে, এই জন্য আমি এটা দেখছি। আচ্ছা, সো আমরা 0.1 থেকে যদি আপনার 0.19 পর্যন্ত হয়, এটা আসলে নেগলেক্টিং কোরিলেশন। হ্যাঁ, এটা আসলে অ্যাকসেপ্টেবল হবে না। ইভেন 0.2 থেকে 0.39 এটাও অ্যাকসেপ্টেবল হবে না। 0.4 থেকে 0.59 এর মধ্যে এটা মডারেট কোরিলেশন। তো আমরা এখান থেকে মূলত কোরিলেশনটাকে মডারেট কোরিলেশন যদি হয়, তো সেখান থেকে আমরা এই কোরিলেশনটাকে একসেপ্ট করব। কেমন? মানে এদের মধ্যে একটা সিগনিফিকেন্ট রিলেশনশিপ আছে। সো এটাকে অবশ্যই আমাদের 4 এর উপরে হতে হবে, তবে মোস্ট প্রবলি এটা 6 এর উপরে, মডারেটলি হাই কোরিলেশন এটা হওয়াটা আসলে বাঞ্ছনীয়। 6 এর উপরে হলে এটা ম্যাক্সিমাম ভালো বলা যেতে পারে। হাই কোরিলেশন হওয়ার চান্সেস খুবই কম থাকে, বা থাকে না যে তা না, হয়, বাট খুব কমই পাওয়া যায়। এখানে আসলে অনেক 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 বিষয়গুলোর মাধ্যমে আসলে অ্যানালাইসিস গুলো হয়ে থাকে, যেখানে হয় অনেকেরই আসবে, দেখবেন আপনাদের মধ্যে অনেকের আসবে, আবার অনেকের আসবে না। বাট ইন কেস অফ আপনার যদি 6 এর উপরে থাকে, আমরা এটাকে স্ট্যান্ডার্ড ভ্যালু হিসেবে কাউন্ট। আর যদি এটা 5 এর উপরে থেকে থাকে, তাহলে ইন কেস অফ আপনারা এটাকে অ্যাকসেপ্টিং হিসেবে কাউন্ট করে নেন। বিকজ তা না হলে আপনাদের অনেকেরই যেহেতু ডেটার সংখ্যা কম, একটু উইয়ার্ড রেজাল্ট দিতে পারে। হুম। তো সেই ক্ষেত্রে আমরা 4 থেকে এখন এই সেমিস্টারের জন্য আমরা অ্যাকসেপ্ট করে নেব। বাট দ্য থিং ইজ, আপনাদের যখন ডেটার সংখ্যা বাড়বে অবশ্যই 6 এর উপরে থাকতে হবে, এটা একটু মাথায় রাখবেন। কারণ কোরিলেশনের বিষয়টা যেটা হয়, যেটা হচ্ছে আলটিমেট রেজাল্ট দিয়ে করা হয়। আর এটা আসলে 100টা ডেটা দিয়ে কখনোই ভালো আসবে না, এটা একটু উইয়ার্ড দেখাবে, একটু উইয়ার্ড আসবে। তো এই কারণে এই কনসিডারেশনটা আপনাদেরকে দেওয়া হচ্ছে। বাট এটা আপনাদের লার্নিং এর জন্য আমি বলছি যে পিয়ারসন কোরিলেশনের জন্য এটা আপনার 6 এর উপরে থাকতে হবে। দ্যাট উইল বি দ্য স্ট্যান্ডার্ড ভ্যালু ফর দ্য রিপ্রেজেন্টিং ইউর ডেটা। আপনি যখন একটা ডেটাকে রিপ্রেজেন্ট করতে যাবেন, একটা কনফারেন্সে দাঁড়াবেন, একটা একটা ডেটা নিয়ে যখন আপনি আলোচনা করবেন, তখন অবশ্যই এটা, যখন আপনি রিপ্রেজেন্টিং ডেটা বা আপনারা যখন ডেটার যে ভ্যালিডিটি, রিলায়েবিলিটি চেক করেছেন, হ্যাঁ, তো রিলায়েবিলিটি যদি ডেটা চেক করে থাকেন, অবশ্যই আপনাকে সেটার একটা স্কোর দেখাতে হয়েছে যে এই স্কোরটা ক্রস করেছে জন্য আমাদের এটা রিলায়েবল। আবার এরকম মানে রিলেশনের ক্ষেত্রেও রিলেশন আছে, বাট তাদের যদি স্কোর কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে প্রুফ করতে পারবো না যে আসলে আসলে সিগনিফিকেন্ট রিলেশনশিপ আছে। তার মানে ওখানে আরো কাজ করতে হবে। বাট 6 এর উপরে যখন থাকবে, তখন আমরা এটাকে একটা বলতে পারবো যে না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এদের মধ্যে একটা সিগনিফিকেন্ট কোরিলেশন আছে। তো ইন কেস অফ ব্রডার সেন্সে আমরা জানবো যে সেটা 6 এর উপরে হলে আমরা আসলে এটাকে পিয়ারসন কোরিলেশনের ক্ষেত্রে অ্যাকসেপ্ট করবো। এটা ইন কেস অফ, কারণ এটা যদি 4 এর উপরে থাকে, ফর দিস সেমিস্টার, ফর বিং টাইম লিমিটেশনস, আমরা এটাকে অ্যাকসেপ্ট করব ফর দিস সেমিস্টার। কেমন? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো 6 এর উপরে যেহেতু আছে, এটাতে তাহলে আমাদের হবে কি, মডারেট, মডারেটলি, আচ্ছা, মডারেট হাই কোরিলেশন। কেমন? মডারেট হাই কোরিলেশন, আচ্ছা, লিখে দিলাম। তাহলে দেখেন আমার এই একটা কিন্তু পুরোপুরি হয়ে গেল।
এভাবে আমাদের প্রত্যেকটা অ্যানালাইসিস করতে হবে। এখন আমরা আরেকটা দেখব, মানে সেকেন্ডটা দেখবো। সেকেন্ডটা দেখে আপনাদের থেকে কোশ্চেন নিব যদি কারো কোশ্চেন থাকে। যদিও আপনারা কোশ্চেন কম করেন, দ্যাটস এটাকে একটু বুস্ট আপ করতে হবে। বাট আমরা আরেকটু করে দেন আমরা আপনাদের কোশ্চেন নেব, কেমন? সো দেখেন আমরা বরাবরের মতো সবগুলোকে আবার লেফট সাইডে শিফট করছি, এবং সেকেন্ড যে আমার আইপি ছিল, সেকেন্ড আইপিটাকে আমি নিচ্ছি। চারটা ছিল এসপি, সাবস্ক্রিপশন প্রাইস বা সামথিং এরকম কিছু একটা ছিল মেবি। তো সাবস্ক্রিপশন প্রাইসকে আমি এদিকে নিলাম, মানে রাইট সাইডে নিলাম, এবং বরাবরের মতো ডিভি টার্মে নিলাম। অপশন থেকে এই দুটোকে আমরা অন করে দেব, কন্টিনিউ দিয়ে ওকে বাটনে প্রেস করব। আগের মতোই আমার সামনে এরকম একটা ম্যাট্রিক্স সেট তৈরি হয়েছে। তো এখান থেকেও দেখেন আমাদের আমরা কোথা থেকে দেখব, এই যে পি আই 1 থেকে, এই যে PI 1 থেকে কোন পর্যন্ত আসবে আমার, এই যে SP4। এই দেখেন ডান দিকে আপনারা, সরি বাম দিকে দেখতে পাচ্ছেন SP4। এই যে SP4 পর্যন্ত আমি মার্ক করেছি, কেমন? অর্থাৎ PSP1টা কার সাথে সম্পর্ক, P1 P2 P3 P4 P5, ঠিক SP2ও এই 1 2 3 4 5 এদের সাথে সম্পর্ক একটা রেজাল্ট শিট আমরা মার্ক করেছি। তাহলে এখন এখন দেখি পিয়ারসন কোরিলেশনে, দেখি একটা পেলাম 625। আর সেকেন্ডটা এর চেয়ে বেশি নেই, এর চেয়ে বেশি নেই। হ্যাঁ, এটাই ম্যাক্সিমাম 625। তাহলে 625টা আমরা এই আমার রিপোর্টে এসে আমরা এখানে লিখবো। এখানে এসে দেখেন সাবস্ক্রিপশন ভাই ওই 0.6 থেকে যে অ্যাপ্লিকেশনের মধ্যেই দেখতে হবে নাকি অন্য কোথাও দেখলেও? কারণ এগুলো তো আরো আছে না, ঘর আছে না, কোথায় দেখবো, আবার একটু লাইক বলেন। পার্সন কোরিলেশনের লাইনটাই দেখবো নাকি অন্য কোথাও যদি থাকে ওইখান থেকেও নিতে পারবো? না না না, অনলি পিয়ারসন কোরিলেশন, অনলি, এই যে অনলি। লাইক ম্যাক্সিমাম যদি একবারে 4 এর নিচে আসে তখন কি অন্য কোনো কিছু করার আছে নাকি মডারেট লো যদি আসে বা যেরকম আসে ওরকম বসায় দিব? এখন যদি প্রসেস অনুযায়ী এটা আপনার যদি 4 এর নিচে আসে, দ্যাটস মিন আসলে আপনাদের ওইটা পজিটিভ কোরিলেশনশিপ নেই। দ্যাটস মিন ওইটা আপনাদেরকে লিখতে হবে, ওটা আহ, ওদের মধ্যেকার সিগনিফিকেন্ট কোরিলেশন নেই, দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট রিলেশনশিপ। আপনাকে এটা এস্টাবলিশ করতে হবে, ঠিক আছে? বাট ইন কেস অফ তাদের মধ্যে যদি সিগনিফিকেন্ট রিলেশনশিপ না থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার আসলে আলটিমেটলি রিসার্চটা ফেল করলো, ঠিক আছে? রিসার্চটা আলটিমেটলি ফেল করলো, মানে আপনার হাইপোথিসিস কিন্তু ভুল ছিল, আপনার হাইপোথিসিস এটা কাজ করেনি। হ্যাঁ, আপনার এটা আসতেই পারে, এটা অবাক হওয়ার মতো কোনো বিষয় না। বাট আপনার এখানে তখন প্রশ্ন আসবে যে আপনাকে তাহলে যে ম্যাথোলজিক্যাল টার্মস গুলো আপনি ইউজ করেছেন সেখানে কোনো ভুল থাকতে পারে। হতে পারে আপনার যে ভেরিয়েবলটা চুজ করেছেন সেটা আপনার রিলেভেন্ট ছিল না, ইররিলেভেন্ট ছিল। হ্যাঁ, দুটোর যে কোনো একটা হতে পারে। তখন আপনাকে আবার আগে আসতে হবে, আগে এসে ওটাকে সমাধান করতে হবে, দেন আপনাকে আবার নতুন করে কাজটা শুরু করতে হবে। কারণ যেটার মধ্যে সম্পর্ক নাই সেটা সেটা জেনে জেনে তো আমার লাভ নেই আলটিমেটলি, তাই না? আমি যদি কোনো কিছুর একটা সম্পর্ক এভাবে তৈরি করতে চাই, যেমন ধরেন যে আম, আমরা সবাই জানি যে ধরেন মিল্ক অথবা এগ স্বাস্থ্যের জন্য ভালো। এখন মিল্ক বা এগ স্বাস্থ্যের জন্য খারাপ, আমি যদি এইটাকে হাইপোথিসিস করে অ্যানালাইসিস করতে যাই, আমার অ্যানালাইসিসে কোনো রেজাল্ট আসবে বা এটা কোনো মিনিংফুল রেজাল্ট হবে? হবে না। এটা জেনে মানুষের কোনো কাজও নাই। সো দ্যাট এই জায়গাতে আমাদেরকে একটু সতর্কতার সাথে এই জন্য হাইপোথিসিস বা আমাদের ভেরিয়েবল সিলেকশন করতে হয়, যেন আমরা পজিটিভ থিঙ্কিং গুলো নিয়ে বা পজিটিভ রিলেশনশিপ গুলো নিয়ে যখন কাজ করব তখন আমরা ওইটা নিয়েই কাজ করব। হ্যাঁ, যদি আমরা কোনো কিছুর ক্ষেত্রে নেগেটিভ হাইপোথিসিস নিয়ে কাজ করতে চাই সেটা আলাদা আলাদা বিষয়।
বাট ইন কেস অফ আমরা যদি এই জায়গাতে পজিটিভ অ্যানালাইসিস বা পজিটিভ হাইপোথিসিস নিয়ে কাজ করি, বাট আমাদের রেজাল্ট যদি লো আসে, আমাদের কোথাও না কোথাও ম্যাথোলজিক্যাল ভুল আছে, ওইটাকে সংশোধন করতে হবে আগে। ওইটাকে সংশোধন করে দেন আমাদেরকে ফার্দার অ্যানালাইসিস করতে হবে। আপনি আগে করেন, যেহেতু আপনাদের আমি যে একটু আগে বললাম টাইম লিমিটেশন, এটা ফ্যাক্টর এখানে আছে। তো ইভেন আপনাদের যদি 4 এর নিচে আসে অবশ্যই এইরকম উইয়ার্ড রেজাল্টের জন্য আমরা কি করতে পারি সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। বাট আই থিংক আসার কথা নয়। 4 এর নিচে খুবই খুবই একেবারে ইরিলেভেন্ট না হলে আসে না। ওকে, সো 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 আপনি কি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন? জি ভাইয়া। তো 625 লিখে দিলাম, 625 এটাও কিন্তু মডারেটলি হাই রিলেশনশিপ। সেই দুটার মধ্যে আমরা আসলে সম্পর্ক স্টাবলিশ করতে পেরেছি আলটিমেটলি। এইখানেই কিন্তু আমাদের সম্পর্ক স্টাবলিশ হয়ে গেছে, রিলেশনশিপ স্টাবলিশড হয়ে গেছে। ফ্যাক্টর অ্যানালাইসিসে যে আমরা ফার্দার আরো কিছু অ্যানালাইসিস করব, বাট এখানে আমাদের রিলেশনশিপ স্টাবলিশড। এভাবে আমরা বাকিটা অ্যানালাইসিস করব। এখানে ডিভির কিন্তু আলাদা করে কোনো অ্যানালাইসিস হবে না, বিকজ প্রত্যেকটার সাথে আমার ডিভি রিলেটেড, সম্পৃক্ত, যুক্ত আছে। যে কারণে আমরা এটা নতুন করে ডিভির সিঙ্গেল ভাবে অ্যানালাইসিসটা হবে না, শুধুমাত্র ডিভির সাথে আইভির সম্পর্কগুলো এস্টাবলিশ হবে। তো এখন বলেন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? আমি দুটো দিয়ে দেখিয়ে দিলাম। আহ এইটার রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা বলেন। সবাই কি ক্লিয়ার? বক্সের রেজাল্ট দুইটা যদি অ্যাভারেজ হয় আর কি সেম হয়, এতে তো কোনো প্রবলেম নেই, কারণ ওইটাতে একটা। জি জি। জি বলুন। বললাম ওই পার্সোনাল বক্সের রেজাল্ট যেটা রিলেশন, ওইটার যদি দুইটা সেম আসে তাতে কোনো সমস্যা নেই। মানে আমরা যেখান থেকে পিয়ারসন কোরিলেশন নিচ্ছি, জি এইখানে যদি দুইটা রেজাল্ট সেম আসে, মানে দুইটা ঘরে সেম আসে। জি। আচ্ছা, বিষয়টা কি এরকম আপনি বলতে চাচ্ছেন যে এই যে এখান থেকে এই পর্যন্ত নিয়েছি, এই ভ্যালু আর এই ভ্যালু দুইটা সেম আসছে এরকম কিছু? যেমন এসপি ওয়ান এর লাইনে হচ্ছে পি টু ধরেন 6.25 আসলো, আবার এসপি থ্রির লাইনে আবার এরকম আসলো, এটা নিয়ে তো কোনো প্রবলেম হবে না। না না না, কোনো সমস্যা নেই। আপনি শুধু এই যে সিলেকশনটা যে সবচেয়ে সিলেকশনটা হাইয়েস্টটা নিব। হ্যাঁ, সিলেকশনটা আপনি ঠিক রাখবেন। এবং হচ্ছে এই যে পিয়ারসন কোরিলেশন, দেখেন পিয়ারসন কোরিলেশন প্রত্যেকটা ঘরে আসবে। এবার হয়তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিয়ারসন কোরিলেশনটা। আপনার হচ্ছে এই ঘরটা শুধু দেখবেন। এখানে যদি দুইটা কেন পাঁচটাও যদি সেম আসে, আপনারা যেটা ম্যাক্সিমাম, যদি পাঁচটা যেটা আসছে ওটাই যদি ম্যাক্সিমাম হয়, তাহলে ওই ভ্যালুটাই নেবেন। আর যদি পাঁচটা হয়তো বা আলাদা আসছে, ম্যাক্সিমাম আলাদা, তাহলে যেটা ম্যাক্সিমাম সেটাই আমরা নিব। সবচেয়ে বড় যে ভ্যালুটা সেটা আমরা নিব। তবে আহ, খুব রেয়ার সিমিলার আসাটা, খুব রেয়ার, খুবই রেয়ার। আসতে পারে, অবাক হওয়ার কিছু নাই, হতেই পারে, বাট রেয়ার। আর কোনো কোশ্চেন আপনাদের পিয়ারসন কোরিলেশন নিয়ে? তাদের কোশ্চেন না থাকলে কিন্তু আমি ধরে নেব যে আপনারা বুঝতে পেরেছেন। ওকে, সো আমরা তাহলে এখন আমাদের পরবর্তী আলোচনা ফ্যাক্টর অ্যানালাইসিস নিয়ে কথা বলবো। ফ্যাক্টর অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা যাব হচ্ছে ডাইমেনশন রিডাকশন। এই যে ডাইমেনশন রিডাকশন, হ্যাঁ, ডাইমেনশন রিডাকশনে গিয়ে আমরা দেখতে পাবো ফ্যাক্টর নামে একটা আমাদের ইন্ডিকেটর আছে। এই ফ্যাক্টরে ক্লিক করার পরে এই জায়গা থেকে আমরা সবগুলো মার্ক করে
এগুলো উঠিয়ে দেবো, অর্থাৎ মার্ক থাকবে আমাদের মেইন যে ভেরিয়েবল সেগুলো। ওই এজ, জেন্ডার, এডুকেশন এটার আমাদের প্রয়োজন নেই, আমরা শুধুমাত্র এইগুলো নেব যেগুলো আমাদের হচ্ছে মেইন ভেরিয়েবল। মেইন ভেরিয়েবল গুলোকে আমরা বাম সাইডে, দুঃখিত, ডান সাইডে বা রাইট সাইডে নিয়ে আসবো। এরপরে আমরা ডেসক্রিপটিভের মধ্যে যাব। ডেসক্রিপটিভের মধ্যে গিয়ে দেখেন এখানে কেএমও অ্যান্ড বাটলার টেস্ট নামে একটা অপশন আছে, এটাকে আমরা অন করব। এই কেএমও অ্যান্ড বাটলার টেস্ট সম্পর্কে আপনাদেরকে একটু বলি। কেএমও অ্যান্ড বাটলার টেস্ট হচ্ছে একটা মেজারমেন্ট স্কেল, যে স্কেল দিয়ে আমরা বুঝতে পারবো যে আমার ডেটাটা ফ্যাক্টর অ্যানালাইসিস করার জন্য উপযুক্ত কিনা। এটার ডেটার ভ্যালু যদি 6 এর উপরে আসে, হয়, হ্যাঁ, 6 এর উপরে আসলে এটা হচ্ছে আমাদের ফ্যাক্টর অ্যানালাইসিস করা যাবে, আদারওয়াইজ এটা ফ্যাক্টর অ্যানালাইসিস করা যাবে না। এই ডেটা সাপোর্ট করছে না ফ্যাক্টর অ্যানালাইসিস করার জন্য। অন্তত 100টা ডেটা না থাকলে সাধারণত ফ্যাক্টর অ্যানালাইসিস হয় না, এটা রোটেট করেই না। খুব রেয়ার কেস, হয়তো দেখা যাচ্ছে 98-99টা ডেটা আছে, সেখানে হয়তো বা নিতে পারে, বাট ঝামেলা করে, উইয়ার্ড রেজাল্ট দেয়। তো যাই হোক, আমরা মূলত কেএমও এন্ড বাটলার টেস্টটাকে, এটাকে ইয়েস করব, কোএফিশিয়েন্টটাকে ইয়েস করব। আচ্ছা, ইউনিভেরিয়েন্ট ডেসক্রিপটিভ এটাকে ইয়েস করব। তাহলে এখান থেকে আমরা কি কি করলাম? ইউনিভেরিয়েন্টকে ইয়েস করলাম, কোএফিশিয়েন্টকে ইয়েস করলাম, কেএমও এন্ড বাটলার টেস্টকে ইয়েস করলাম, কন্টিনিউ দিলাম। এক্সট্রাকশন, এই এক্সট্রাকশন থেকে আমাদের অ্যাকচুয়ালি কোনো কাজ নাই, এটাকে আমরা জাস্ট সরিয়ে ফেলতে পারি। এরপর আমাদের রোটেশন, রোটেশনের মধ্যে ভেরি ম্যাক, এটাকে আমরা ওকে ওকে বলবো। এরপরে স্কোর, এই স্কোরে এসে আমরা এখান থেকে ডিসপ্লে ফ্যাক্টর স্কোর কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, এটাকে আমরা ওকে ওকে করবো। এরপর অপশন, অপশনে এসে এইখান থেকে নিচের দিকে সাপ্রেস স্মল কোএফিশিয়েন্ট, এইটাকে আমরা 0.5 দেব, 0.5। সামনে কিন্তু একটা পয়েন্ট আছে, হ্যাঁ, আপনারা হয়তো স্ক্রিনে হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, কারণ এটা খুবই ছোট, বাট এখানে আসলে অ্যাবসোলিউট ভ্যালু বিলো 0.5, জিরোটা উজ্জ্ব আছে, এই যেখানে একটা জিরো আছে, 0.5। তো এই আমাদের কাজ। ভাই প্রথম থেকে আরেকবার ওই সেটিং গুলো দেখাবেন আর কি, ওকে দেওয়ার হ্যাঁ আগে ডেসক্রিপটিভ থেকে। হ্যাঁ, আমি আসছি। তো এইখান থেকে এইগুলো আমরা ক্লিক করে যখনই ওকে বাটনে দেব, তখন কিন্তু আমাদের ফ্যাক্টর অ্যানালাইসিস দিয়ে একটা সেকশন আমাদেরকে দেখাবে। আচ্ছা, অ্যানালাইসিস বোঝার আগে আমরা আবারও ওই সেটিংস গুলো আবার দেখবো। আর একটা কোশ্চেন ছিল স্যার। স্যার হ্যাঁ, বলেন। স্যার আপনার মেজারে যে নমিনাল এবং স্কেল যে করতে হয়, এটা তো স্যার তো চেঞ্জ কি করতে হয় না স্যার, না হয়? এইখানে দেখেন, এটা ভালো ভালো কোশ্চেন করছেন। স্যার এটা আমরা দেখেছিলাম যখন আমাদের করেছিলাম, তখন স্যার এটা অর্ডিনাল আর স্কেল করেছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, এখানে অর্ডিনাল স্কেলের একটা বিষয় ছিল। অর্ডিনাল স্কেলের বিষয়টা এটা আপনার হচ্ছে মূলত এসপিএসএস 25 এর নিচের ভার্সন গুলোতে ইফেক্ট ফেলে। 25 এন্ড অ্যাবভ গুলোতে আসলে খুব একটা এফেক্ট করে না এটা। হ্যাঁ, এটা স্কেল হোক বা আপনার নমিনাল হোক, ও অটোমেটিক্যালি এটা সিস্টেমটা নিয়ে নেয়। ইয়েস, ফ্যাক্টর অ্যানালাইসিসের ক্ষেত্রে স্কেল করে রাখলে ভালো, বাট এটা হচ্ছে আপনার বিলো 25 ক্ষেত্রে এটা ইফেক্ট করে। অ্যাবভ 25, 26, 27 যারা ইউজ করছেন, আই বিলিভ যে এখানে সবাই 25 এর উপরে ইউজ করছেন। সো 25 এর উপরের গুলোতে আসলে এইটা খুব একটা ইফেক্ট করে না। I was explored several times, several ways, and আমি কিছু বইও পড়লাম, এবং এই জিনিসটা হচ্ছে আপনার কিছু অ্যানালাইসিস আমি করেছি, যেখান থেকে আসলে আমি কোনো এফেক্ট পাইনি। ইভেন এটা প্রুভেন, ওদেরও গাইডলাইনে বলা আছে এটা আসলে অটোমেটিক ভাবে কাউন্ট করবে, যে কারণে এটা নিয়ে আমি আসলে খুব একটা বদার এখন করছি না, একই রেজাল্ট আসবে। ঠিক আছে।
সো আপনি যদি 25 and above ইউজ করে থাকেন, সো you can carry you can go ahead for the, if it is nominal, if it is ordinal, if it is scales, whatever it is, the software will be detect automatically and you can analyze your data more frequently. সো যাই হোক, আপনারা এটা ফ্যাক্টর অ্যানালাইসিস, উনি যেটা বলেছেন ফ্যাক্টর অ্যানালাইসিসের আগে এটাকে স্কেল করে নিতে পারেন। এই যে স্কেলটা, হ্যাঁ, এটাকে স্কেল করে নিতে পারেন, বাট না করলেও আপনাদের খুব একটা প্রবলেমস আসবে না বলে আশা করছি। ওকে, সো আমরা সেটিংসে আরেকবার একটু যাই। ফ্যাক্টর অ্যানালাইসিস, ডাইমেনশন রিডাকশন, ফ্যাক্টর। ফ্যাক্টরে যাওয়ার পরে আমরা যেগুলো আমাদের মেইন ভেরিয়েবল সেগুলোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট সাইডে নিয়ে আসবো। ডেসক্রিপটিভ অপশন থেকে ইউনিভেরিয়েন্ট, কোএফিসিয়েন্ট, কেএমও অ্যান্ড বাটলার টেস্ট, এই তিনটাকে আমরা অন করব। আফটার দ্যাট এক্সট্রাকশনের মধ্যে আমরা যাব, যেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের কোনো কাজ নেই। এখানে আমরা একটা কন্টিনিউ দিয়ে দেব। রোটেশনের মধ্যে আমরা এখানে ভেরি ম্যাক্স এই অপশনটাকে চুজ করব এবং কন্টিনিউ বাটনে প্রেস করব। এরপরে আমাদের 4 নম্বর অপশন স্কোর। এই স্কোরের মধ্যে আমরা ডিসপ্লে ফ্যাক্টর স্কোর কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এই অপশনটাকে আমরা অন করব এবং কন্টিনিউ বাটনে প্রেস করব। আফটার দ্যাট অপশন বাটনে আমরা প্রেস করব, যেখান থেকে আমরা সাপ্রেস স্মল কোএফিসিয়েন্ট, অ্যাবসলিউট ভ্যালুটা আমরা দেব 0.50। এটা কিন্তু মাস্ট। 0.50 না দিলে আপনার অ্যানালাইসিস ভুল হবে না, বাট আপনার লেখাটা কষ্টকর, মানে বোঝাটা কষ্টকর হয়ে যাবে, রিপোর্টটা একটু ডিফিকাল্ট সবগুলো নিয়ে শো করবে। এটা 0.50টা দিয়ে দেবে। ওকে, এরপরে কন্টিনিউ বাটন প্রেস করব এবং ফাইনালি ওকে বাটন প্রেস করব, যার ফলে আমার সামনে এরকম একটা অ্যানালাইসিস শো করবে। আচ্ছা, এই অ্যানালাইসিসটা আমরা একটু বুঝি এবার। অ্যানালাইসিসের প্রথমে আমরা কেএমও এন্ড বাটলার টেস্ট এটা দেখব। এইটা যদি 0.6 এর নিচে আসে, আপনার এই ডেটা ফ্যাক্টরের জন্য প্রিপেয়ার না। যদি 0.6 এর উপরে আসে, ইউ ক্যান ক্যারি অন। আমাদের রেজাল্ট আসছে 0.870, which is accepted. সেকেন্ডলি, কমিউনিটিস নামে একটা ডেটা সেট আমাদের সামনে এসছে। এই কমিউনিটিসের ডেটা সেটটা খুবই ইম্পর্টেন্ট। এই কমিউনিটিসের ডেটা সেট থেকে আমরা, এই জায়গাটাতে একটু মনোযোগী হবেন, এই কমিউনিটিসের ডেটা সেট থেকে আমরা ওই সব ভেরিয়েবলকে বাদ দেব যেগুলো 0.5 এর নিচে আছে। দেখেন, আমি এই ডেটা সেটটাকে একটা ইয়ের মধ্যে নিয়ে আসতেছি। আমি এই ডেটা সেটটাকে আমার একটা ওয়ার্ড ফাইলে আমি নিয়ে আসলাম। এই জায়গা থেকে আমি খুব সহজেই বুঝতে পারবো না যে 0.5 এর নিচে কি আর কারা কারা আছে। এই যে এটা একটা আছে, তারপরে এটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে। আমি যেভাবে করছি সেভাবেই করতে হবে। এটা একটা আছে, এটা একটা আছে। অর্থাৎ আমরা 3টা ভেরিয়েবল পেলাম। কি কি পেলাম এগুলো কিন্তু আপনাদেরকে নোট করতে হবে, কোনটা কোনটা আপনি বাদ দিচ্ছেন। এটা কিন্তু ফ্যাক্টর অ্যানালিসিসের আমরা এটা করেছি প্রথম রান।
এটাকে বলে রান দেওয়া। এটাকে বলে রান দেওয়া। অ্যানালাইসিসের ভাষায় এটাকে আমরা বলবো রান দেওয়া। এটা আমরা দিয়েছি প্রথম রান, একটা দৌড়ানি দিয়েছি। একটা দৌড়ানিতে আমরা 3টা আমাদের গিলিগিলিগণ চলে গিয়েছে, হারিয়ে গিয়েছে। এখন বাকি যেগুলো আছে সেগুলো আমরা নিয়ে সেকেন্ড রান করব। তার আগে রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্স নামে একটা ম্যাট্রিক্স আমাদের সামনে এসছে। এখান থেকেও আমরা কিছু ভেরিয়েবলকে বাদ দেব। ভাই যেগুলা 0.4 ওগুলা আর কিছু করবো না, এখানে কি সেমই থাকবে না কিভাবে কি করবো জিনিসটা আরেকবার বলবেন? 0.4 তো আসবে না। 5 এর নিচেই যেগুলো থাকবে সেগুলোই তো জি জি আসবে। আসবে না বুঝছি, লাগে এখানে কোনো কাজ আছে আমার, আসবে না ঠিক আছে, ওটা আর কি কি বাদ দিতে হবে বা এরকম কিছু? হ্যাঁ, আমরা বাদ দিয়ে দিব এটাকে। এই যে আমি দেখেন আপনার হচ্ছে এখানে কিন্তু এই ফাইলটাকে আমি সরাই দিই না, এটা কিন্তু রেখে দিয়েছে। এটাকে নোট করে রেখে দিয়েছি যে এই 3টা বাদ, এখন পর্যন্ত বাদ। ফার্স্ট রানের আমি যে লিখে দিচ্ছি দেখেন, ফার্স্ট রানের থেকে আমাদের কমিউনিটিস এর ভেতরে এই 3টে এখন পর্যন্ত বাদ গিয়েছে। এই 3টাকে বাদ দেওয়ার আগে আমরা রোটেটেড কম্পোনেন্টস ম্যাট্রিক্স থেকে কিছু বাদ দেব, দেন আমরা সেকেন্ড রানে যাব। এখন আমাদের প্রক্রিয়াটা আসলে শেষ হয়নি। দেখেন এই জায়গাতে আমাদের কি কি জিনিস দেখতে হবে। এই জায়গাতে আমরা বেশ কয়েকটা জিনিস দেখবো। এখানে কোনো 5 এর নিচে কোনো ডেটা থাকবে না। এখানে 5 এর নিচে কোনো ডেটা থাকবে না। স্যার স্যার একটা প্রবলেম হয়েছিল স্যার, এখানে রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্সটা স্যার আসেনি আমার। হ্যাঁ, আপনি স্ক্রিনশট দিয়েছিলেন আমাকে, রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্স আসেনি। রোটেটেড কম্পোনেন্ট জি স্যার। ম্যাট্রিক্স না আসার বেশ কিছু রিজন আছে, ওইটা নিয়ে আমরা আলোচনা করব। বাট আমরা আগে এইটা ক্লিয়ার করি, তারপরে আপনারটাতে আসছি। আপনার এটা কেন এসছে আই ডোন্ট নো, দেখতে হবে। হ্যাঁ, আমি দেখছি আপনারটা। তো দেখেন এই জায়গাতে 5টা, আপনার আগের প্রবলেমটা সলভ হয়েছে সাকিব? জি স্যার, সলভ হয়েছে স্যার ওটা স্যার। ওকে ওকে, তাহলে এটাও সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন এই জায়গাতে আমাদের যে ভেরিয়েবল গুলো দেখা যাচ্ছে, এই জায়গাতে সিঙ্গেল যদি থাকে, অর্থাৎ একটা ভেরিয়েবলের 4টা কম্পোনেন্ট তৈরি হয়েছে, আপনারা হয়তো বা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ভেরিয়েবলে 4টা কম্পোনেন্ট তৈরি হয়েছে, 1 2 3 4। এই 4টা কম্পোনেন্টের মধ্যে যদি একটা ঘরে পজিটিভ ভ্যালুতে আমার এটা থাকে, তাহলেই একসেপ্টেড। নান আদার দেন এই একটা ঘরে পজিটিভ ভ্যালু যে কোনো কিছুই যদি আসে সেটা অ্যাকসেপ্টেড হবে না। উদাহরণ দিচ্ছি একটা, যেমন sp2, এখানে দুটোই পজিটিভ, দুটোই 5-এর উপরে, বাট এখানে দুইটা ঘরে এসছে, দ্যাটস মিন এটা অ্যাবনর্মাল। ডাবল লোডিংটা অ্যাবনর্মাল। ডাবল নিলেও বাদ যাবে, আপনার এটা যদি মাইনাস ফিগারে নেয় তাহলেও বাদ যাবে, যদি না আসে, ব্ল্যাঙ্ক আসে, সেটাও বাদ যাবে। আবার বলছি, রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি কোনো ঘরে এই যে এই রোতে যদি আমার কোনো ভ্যালু না আসে, তাহলে এই ভেরিয়েবলটা বাদ যাবে। যদি ডাবল আসে সেক্ষেত্রেও বাদ যাবে, যদি মাইনাস ফিগারে আসে সেটাও কিন্তু বাদ যাবে। কেমন? সো এই জায়গা থেকে আমরা এইটাকে আমাদের মধ্যে নিয়ে আসি। আর তার মানে এখান থেকে দেখেন কোনটা কোনটা বাদ যাবে আমার। আচ্ছা, এই জায়গা থেকে এই যে sp2, আর কোনো কিছু বাদ যাচ্ছে না, তাহলে sp2 আরেকটা বাদ যাবে। এই যে sp2 বাদ যাবে, অর্থাৎ প্রথম রান শেষে, আফটার দ্য ফার্স্ট রান, আমরা এই 4টা ভেরিয়েবলকে বাদ দেব, এই 4টা।
কিভাবে বাদ দেবো দেখেন, আবার আমি অ্যানালাইসিসে আসবো। এটা হচ্ছে সেকেন্ড রান, খেয়াল করেন এতক্ষণ পর্যন্ত কিন্তু ফার্স্ট রান ছিল, বাট এখন আমরা কিন্তু সেকেন্ড রানে আসছি। ডাইমেনশন রিডাকশনে আসবো, ফ্যাক্টরে আসবো। যথারীতি এখানে কিন্তু আমার ইনপুট করাই আছে, আমি শুধু এই জায়গা থেকে ওইগুলোকে রিমুভ করব, বাদ দেব। কি কি বাদ যাবে আমার? PI1 PI2, PI1 PI2, এই যে বাদ দিয়ে দিলাম। লেফট সাইডে এনে ওকে ফেলে দিলাম, বাদ। এরপরে কি আছে? BE3 SP2, BE3 SP2, ওই দুটোকে বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি যেহেতু এই রানের মধ্যে এখনো আছি, দেখেন আমার এই অপশনগুলো এখন পর্যন্ত ঠিকঠাক মতো সেট করা আছে। এই যে সবকিছুই আগের মতো সেট করা আছে। সো আমি জাস্ট ওকে বাটনে প্রেস করলে আমার সামনে আবারও অ্যানালাইসিস এর রেজাল্ট শো করবে। এখানেও আমাকে কেএম এর মান দেখতে হবে আবার। কেএম এর মান ঠিক আছে 6 এর উপরে। এই জায়গাতে আবার আমাকে ওই আগের প্রসেসে 5 এর নিচে আছে কিনা আবার খুঁজতে হবে। সেম প্রসেস, শুধুমাত্র এটার নাম হচ্ছে কি সেকেন্ড রান। এটা আমাদের সেকেন্ড রান, সেকেন্ড রান। এই সেকেন্ড রানে এসে আমরা আবার এটাকে ওই একই প্রসেস ওই কমিউনিটিস দেখবো আর কম্পোনেন্ট, রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্স, এই দুটোই দেখবো। ওই একইভাবে আইডেন্টিফাই করব 5 এর নিচে কে আছে। পিও পাওয়া গেছে, পি একটাই পাওয়া গেছে, 5 এর নিচে দেখেন আর নাই। এখান থেকে কোনো অ্যাবনর্মাল ভ্যালু আছে? হ্যাঁ, PI5 পাওয়া গেছে একটা। দ্যাটস মিন PI5 এই সেকেন্ড রান শেষে এলিমিনেট হচ্ছে দুইটা ভ্যালু, একটা হচ্ছে PO1 আর একটা হচ্ছে PI5। দ্যাটস মিন আমাকে এইবার থার্ড রানে আসতে হবে। থার্ড রানে এসে আমরা আবারও ডাইমেনশন রিডাকশনে যাব, ফ্যাক্টরে যাব। এরপরে বাদ যাচ্ছে কি কি? PO1, PO1 আর হচ্ছে PI5, ওই দুটোকে বাদ দিয়ে দিয়েছে। এরপরে ওকে দিলে দেখেন আবার আমার সামনে ফ্যাক্টর অ্যানালিসিস শো করছে, কেএম এর মান ঠিক আছে। আবার সেম প্রসেস আমাকে দেখতে হবে যে 4 এর নিচে আছে কিনা। আমি দেখতে পাচ্ছি এবারও 4 এর নিচে আছে। সো আমাকে আরো একটা রান রিকোয়ার্ড, যতক্ষণ পর্যন্ত এটা ক্লিয়ার অ্যাবসোলিউট ভ্যালু না আসবে, এই যে থার্ড রান, ততক্ষণ পর্যন্ত আমার এটা টানতে হবে। এখান থেকে কোনো রোটেট কম্পোনেন্ট ম্যাট্রিক্সটা ঠিক এসছে। সো দ্যাট এবার শুধুমাত্র PI4টা শুধু আমার বাদ যাবে। আসেন আমরা ফোর্থ রান দেই। ফোর্থ রান, আমি বলতে পারছি না এটাই লাস্ট কিনা, কারণ ফোর্থ রান দেওয়ার পরে কি ভ্যালু আসবে সেটা আমি জানি না। আমি এবার ফোর্থ রানটা দেব। ফোর্থ রান দেওয়ার পরে হ্যাঁ, কি আমার মান ঠিক আছে। এখান থেকে there is no data in below 5, হ্যাঁ PO4 বাদ গেছে, এই দেখেন PO4 বাদ গেছে। সো ফোর্থ রান, ফোর্থ রানের রেজাল্টে আমরা এই যেটা বাদ দিয়েছি PO4, অ্যানালাইজ
ডাইমেনশন রিডাকশন ফ্যাক্টর PO4 এটাকে বাদ দিয়ে আবার দিব। QM এর মান ঠিক আছে, এটা ঠিক দেখা যাচ্ছে। হ্যাঁ দেখেন, আর কিন্তু কোনো প্রবলেমেটিক কোনো ফিগার দেখা যাচ্ছে না। অর্থাৎ আফটার দ্য 4 রান, 5 নম্বর রানে এসে আমাদের এটা আহ, সঠিক ভ্যালু আমাদের সামনে দিয়েছে। অর্থাৎ কমিউনিটিস এর মধ্যে 5 এর নিচে কোনো ভ্যালু নাই, এবং রোটেটেড কনফারেন্স ম্যাট্রিক্সটাও আমাদের এখানে কোনো অ্যাবনর্মাল ভ্যালু শো করেনি। দ্যাটস মিন আপনার হচ্ছে 4টা রানের পরে 5 নম্বর রানে গিয়ে আপনার অ্যানালাইসিসটা হয়েছে। এগুলোই আপনাকে একটা সামারি করে রিপোর্টের মধ্যে লিখতে হবে। এই ছিল আমাদের ফ্যাক্টর অ্যানালাইসিস। এখন বলেন, ফ্যাক্টর অ্যানালাইসিস নিয়ে আপনাদের কি কোশ্চেন? একটু পেশেন্স নিয়ে দেখতে হয়েছে, বিকজ অফ ইট একটু লং হয়, সো দ্যাট PO4 জিনিসটা দুইবার রান করলেন না? একবার তো অলরেডি বাদ দিলেন, দেন আবার সেম জিনিসটা আবার করলেন। PO4 কি আগে বাদ দিয়েছিলাম? না তো, লাইক PO4 থার্ড রানে না বাদ দিলেন, দেন হচ্ছে আবার সেইভাবে বাদ দিলেন। আচ্ছা, আমরা একটু থার্ড রানটা তাহলে রিভিউ করে আসি। আমরা এই যে ডেটা সেভ করে রেখেছি। আচ্ছা দেখি থার্ড রানে আমরা কোনটাকে বাদ দিয়েছিলাম। আমরা থার্ড রানে না, সেকেন্ড রানে PO1 কে বাদ দিয়েছিলাম। আমরা থার্ড রানে বাদ দিয়েছিলাম PI4 কে। দেখেন আমার এখানে যে ডেটা লেখা আছে, এই যে থার্ড রানের মধ্যে আমরা শুধুমাত্র PI4 কে বাদ দিয়েছিলাম, আর PO1 কে বাদ দিয়েছিলাম আমরা সেকেন্ড রানে। বুঝতে পেরেছেন? ওইটা আমরা যেটা একবার বাদ দিব সেটা তো আর আমাদের অ্যানালাইসিসের মধ্যে আসবে না। সো PO4 কে আমরা বাদ দিয়েছি 4 নম্বর রানে। ঠিক আছে ভাই, আর কি PI আর PO দুইটা আলাদা জিনিস ছিল আর কি, খেয়াল করে নিব একটা। হ্যাঁ, কোনো সমস্যা নেই। তো এনিওয়ান এলস? আমাদের রাফিউজ্জামান রাফি, আপনার অ্যানালাইসিস তো হয়ে গেল। সালাম আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি লেট? রাফি তো জি জবও পেয়ে গেছে ভাইয়া। জি ভাই, আজকে একটু আসতেছে, লেট হয়ে গেছে। এনিওয়েজ, সো দ্যাট আমরা ফ্যাক্টর অ্যানালাইসিসটা করলাম। এখন ফ্যাক্টর অ্যানালাইসিস রিলেটেড কোনো কোশ্চেন আপনাদের আছে কিনা বলেন। ভাইয়া এই ক্লাসে কি রেকর্ডিং করা হয়েছে না এটা? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড থাকবে। ও আচ্ছা, ঠিক আছে ভাই, আচ্ছা। এই ফ্যাক্টর অ্যানালাইসিসটা আপনাদেরকে একটু পেশেন্স দিয়ে দেখতে হবে, তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, আমি সেকেন্ড লিঙ্কটা শেয়ার করি। সেকেন্ড লিঙ্কের মধ্যে জয়েন করবেন। তবে এখন আমরা একটা 10 মিনিটস এর ফ্রি ব্রেকে চলে যাব। আফটার 10 মিনিটস আমরা আবারও ফেরত আসবো, এবং আমরা আফটার দ্যাট ব্রেক আমরা দেখব কিভাবে আমরা আহ, আমাদের এই অ্যানালাইসিসকে ইন্টারপ্রেট করতে পারি আমাদের রিপোর্টে, এবং আমাদের সাইটেশন সম্পর্কে আমরা আলোচনা করবো। রাকিব, আপনার এটা রেকর্ড হচ্ছে তো? জি জি স্যার, রেকর্ড। পরেরটা আপনি রেকর্ড করবেন। হ্যাঁ, একটা রেকর্ডের মধ্যেই দুটো সেকশন থাকবে। হ্যাঁ, মানে অর্থাৎ 2 ঘন্টার ভিডিও একটাতেই আপনারা পাবেন।
সো আপনারা সেকেন্ড লিংকে জয়েন করতে পারবেন। সো সেকেন্ড লিংকে চলে আসতে পারেন। 10 মিনিট পরে। সেকেন্ড লিংক ওপেন আছে। You can join now or after the 10 minutes break. You can, no problem. জি, রাহাত সাহেবের সাথে একটু কথা বলি। রাহাত আছেন নাকি? মিস্টার রাহাত, আপনি আছেন? উনি নাই। এই যে এতক্ষণ যে ক্লাসটা নেওয়া হলো, কি কি শিখলেন মেজবা সাহেব বলেন দেখি, জিনিসগুলো কি বুঝতে পেরেছেন? কথা বলুন।
মিটিং করুন। না এখন না, কি আদৌ হ্যাঁ একটু পরে খাচ্ছি, পরে খাচ্ছি তাও। নামাজ পড়লে আমি এমনি সালাদ বানাচ্ছি তাই। হ্যাঁ ঢেকে ঢেকে রাখো, ঢেকে রাখো। হ্যালো, জি, ওয়েলকাম ব্যাক। আমরা আমাদের সেকেন্ড সেশনটা স্টার্ট করছি। আহ, তো ফ্যাক্টর অ্যানালাইসিস সম্পর্কে আমরা আলোচনা করছিলাম এতক্ষণ ধরে। ফ্যাক্টর অ্যানালাইসিস নিয়ে আপনাদের মধ্যে কোনো কোশ্চেন থাকলে বলেন, আর আমরা কোশ্চেন নিতে নিতে আপনারা চিন্তা করতে থাকেন। পাশাপাশি আমরা এই রিপোর্টের মধ্যে ফ্যাক্টর অ্যানালাইসিসটাকে কিভাবে আমরা ইন্টারপ্রেট করতে পারি সেই বিষয়টা দেখব। আচ্ছা, আপনারা এখানে আপনাদের সামনে হয়তোবা যে রিপোর্টটা যাবে সেখানে এমন হতে পারে প্রথম রানেই সব ঠিকঠাক চলে এসছে, হতে পারে। কিন্তু আমি আপনাকে যে প্রসেসটি বলছি এই প্রসেসটা আপনারা মেইনলি ফলো করবেন। এটা হতে পারে আপনি যে রিপোর্টটা ধরেছেন সেই রিপোর্টের অন্য কোনো ক্রাইটেরিয়া ছিল, হতে পারে। সো এই রিপোর্টটাকে বাইবেল হিসাবে না নিয়ে এই রিপোর্টটা একটা মডেল, আমরা যে কথাগুলো ক্লাসের মধ্যে বলছি সেইটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন বেশি করে। ফ্যাক্টর অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনারা যখন ইন্টারপ্রিটেশনটা লিখতে যাবেন তখন এই যে প্রথমে দেখেন একটা বেশ কিছু কথাবার্তা লেখা আছে, এই জায়গাটার মধ্যে মূল সারাংশটা আমি আপনাকে বলে দিচ্ছি। সারাংশটা হচ্ছে এরকম যে আপনার যে ফ্যাক্টর অ্যানালাইসিসটা আপনি লিখছেন বা করছেন এইটা আপনার মূলত ডাইমেনশন গুলোকে রিপ্রেজেন্ট করবে ফর দ্য অ্যানালাইসিস, যেটা কিনা আপনার এই ভেরিয়েবল গুলোকে আরো শক্ত অবস্থান কিভাবে বোঝানো যায় সেই বিষয়টাকে রিপ্রেজেন্ট করছে। যেখানে আপনার কেএমএন বাটলার টেস্ট দ্বারা আপনি মেজারমেন্ট করতে চাচ্ছেন বা মেজারমেন্ট করতে পারেন যে আপনার এই অ্যানালাইসিসটা ফ্যাক্টর অ্যানালাইসিস করার জন্য সাপোর্টিভ কিনা, যেটা অলরেডি আমরা একটু আগে বললাম যে 0.6 এর উপরে থাকলে এটা হচ্ছে সাপোর্ট করবে, যদি 0.6 এর নিচে থাকে সেই ক্ষেত্রে এটা আসলে ফ্যাক্টর অ্যানালাইসিস করার জন্য উপযুক্ত না। আফটার দ্যাট রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্স এবং কমিউনিটি টেস্টের মাধ্যমে আমরা ফ্যাক্টর অ্যানালাইসিসটা করে থাকি। জাস্ট এই জিনিসটা এখানে লেখা আছে, নাথিং এলস। এই জায়গাতে যাদের ফ্যাক্টর অ্যানালাইসিসের রেজাল্ট 0.6 এর উপরে তারা বেশ কিছু কথা অ্যাড করবেন। কিরকম তারা অ্যাড করবেন? ধরেন আপনি তো অলরেডি জেনে গেছেন, অ্যানালাইসিস করে আপনি জেনে গেছেন যে আপনার কয়টা রান দেওয়া লেগেছে। আপনি জেনে গেছেন, আমি জেনে গেছি যে আমার 4টা রান দেওয়া লাগছে, ফার্স্ট নাম্বারে গিয়ে আমার অ্যানালাইসিসটা সফল হয়েছে। তাহলে এই জায়গাতে আপনারা লিখবেন, এই যে এই জায়গাতে আপনারা আরেকটা প্যারাগ্রাফ লিখবেন। প্যারাগ্রাফটা কিরকম হবে? প্যারাগ্রাফটা হবে এরকম, এই আপনি ফার্স্ট রান থেকে কোন কোন ভেরিয়েবলকে বাদ দিয়েছেন, কেন বাদ দিয়েছেন। সেকেন্ড রান থেকে কোনগুলোকে বাদ দিয়েছেন, কেন দিয়েছেন। থার্ড থেকে কোনটাকে বাদ দিয়েছেন, কেন দিয়েছেন। ফোর্থ রান থেকে কোনটাকে বাদ দিয়েছেন, কেন দিয়েছেন। এবং আপনাকে যে মোট 5টা রান করতে হয়েছে সেই বিষয়টাই আপনি 10 লাইন ম্যাক্সিমাম 10 লাইনস এর মধ্যে লিখবেন। কি লিখবেন আবার বলছি, আপনি প্রথমেই এই জিনিসটাকে এক্সপ্লেন করবেন যে আপনার আসলে টোটাল কতগুলো রান দেওয়া লেগেছে। এই গল্পটা আপনি লিখবেন, টোটাল কতগুলো রান দেওয়া লেগেছে ফার্স্ট রান থেকে বিই ইন দ্য কমিউনিটিজ বিই। আপনি যখন বিই লিখলে হবে না, বিই এর কিন্তু ফুল অ্যাব্রিভিয়েশনটা ওখানে আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে। বিই এবং পিআই এবং PI4, মানে PI2 PI4, এই দুটো ইন দ্য কমিউনিটিজ এর রেজাল্ট যথাক্রমে 0.444, 0.433 এবং 0.487 এসছে, যেটা বিলো 5।
That's why the three variables are reducted অথবা এটাকে কি বলে eliminated for the factor analysis. After that, the rotated components matrix shown যেটাকে আপনার হচ্ছে PSP2 has the double component loading. ডাবল কম্পোনেন্ট লোডিং, আবার বলছি ডাবল কম্পোনেন্ট লোডিং, যে কারণে কিন্তু এটা রিজেক্ট হয়েছে। এটা যদি ব্ল্যাঙ্ক আসতো তাহলে আপনি কি লিখতেন? দেয়ার ইজ নো কম্পোনেন্ট লোডিং। যদি মাইনাস ফিগার আসতো, দেয়ার ইজ দ্য নেগেটিভ কম্পোনেন্ট লোডিং, নেগেটিভ কম্পোনেন্ট লোডিং। তারা দেখেন আপনি যখন লিখতে যাচ্ছেন, লেখার ভাষাটাতে কি হচ্ছে, একটা হতে পারে ডাবল কম্পোনেন্ট লোডিং, বা আপনি ডাবলের জায়গায় এটা এমনও হতে পারে যে 3টা ঘরে আসছে, ট্রিপল হতে পারে, আপনার 4টা বা 5টা যদি ঘরে, মাল্টিপল লোডিং আপনি লিখতে পারেন, মাল্টিপল লোডিং, কোনো সমস্যা নেই। ডাবলের ক্ষেত্রে আপনি লিখতে পারেন মাল্টিপল কম্পোনেন্ট লোডিং। দ্যাটস হোয়াট এভার ইট ইজ অ্যাবনর্মাল ভ্যালু, দ্যাট ইজ শোন অ্যাবনর্মাল ভ্যালু। এই অ্যাবনর্মাল ভ্যালুটাকে আপনি বাদ দেবেন। দ্যাটস ওয়াই এইটা আপনার প্রথম রানের মধ্যে বাদ গেছেন। ধরেন আপনার এই সব মিলে 2 লাইন লেখা হলো। সেকেন্ড রানের ক্ষেত্রে আপনি কি লিখবেন? সেকেন্ড রানের ক্ষেত্রে আপনি এটা এই সেম ভাবে লিখবেন যে পি আফটার দ্য সেকেন্ড রান কেএম এর মান কত ছিল, কেএম এর মানটাই ইনক্লুড করবেন। হ্যাঁ, প্রত্যেকটা রানে আপনারা দেখবেন যে কেএম এর মান কিন্তু আলাদা আলাদা ভাবে এসছে। আপনারা এতক্ষণ যদি আমাদের সাথে থেকে থাকেন অবশ্যই দেখেছেন কেএম এর মান কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আসছে। এই প্রত্যেকটা ভ্যালুই কিন্তু আপনার রিপোর্টের মধ্যে যখন আপনি সেকেন্ড রানের কথাগুলো লিখতে যান তখন কিন্তু আপনাকে শো করতে হবে। তো সেকেন্ড রানের ক্ষেত্রেও কিন্তু আপনি ঠিক সেম ভাবে লিখবেন যে আফটার দ্য সেকেন্ড রান কিউএম এর মান কত ছিল, এটা 6 এর উপরে, দ্যাটস ওয়াই দিস ইজ অ্যাকসেপ্টেড, এন্ড দ্য কমিউনিটিস ভ্যালু P01492 below 5, so the variable is eliminated. And the rotated component matrix, the value PI5, there is multiple factor loading but component loading, so that's also abnormal, that's why PI5 eliminated. And আপনারা তখন হচ্ছে লিখবেন থার্ড রানের কাহিনী। থার্ড রানে কমিউনিটিস এর প্রত্যেকটা ভ্যালু, কেএম এর মান কত ছিল, ভালো থাকলে ভালো, এবং কমিউনিটিস এর কোনো সমস্যা নেই বা সমস্যা থাকলে কোনটার জন্য সমস্যা ছিল, বা rotated component matrix ধরেন ভালো আসছে, তাহলে দেখবেন যে in the rotated component matrix there is no abnormal value shown, but uh, in the communities PI4 is the below 5, the value is 496, so PI4 is eliminated. এবং আপনারা 4 নম্বর রান দিয়েছেন, 4 নম্বর রানে এসে দেখেছেন যে কমিউনিটিস ঠিক ছিল, বাট rotated component matrix এর মধ্যে PO4 টা there is no factor loading, no component loading, so PO4 eliminated, and you gone for the final run, that is run number 5. এই জায়গাতে এসে আপনারা তখন পুরো অ্যানালাইসিসটাকে শো করবেন। 5 নম্বরে যেটা আপনার লাস্ট ফ্যাক্টরে যে জিনিসগুলো এসছে সেগুলো আপনি শো করবেন। অর্থাৎ এই যে কিউএম এর মান কত ছিল এটাকে কপি করে আপনাদের রিপোর্টে ফাইনাল রান, ফাইনাল রান, ফাইনাল রান। এই জায়গাতে আপনারা এটা লিখবেন, এটার ইন্টারপ্রিটেশন লিখবেন, আপনারা কমিউনিটিস লিখবেন, কমিউনিটিস এর ইন্টারপ্রিটেশন লিখবেন, রোটেটেড কম্পোনেন্টস ম্যাট্রিক্স লিখবেন, সেটারও ইন্টারপ্রিটেশন লিখবেন। উপরের গুলো অর্থাৎ
রান নাম্বার 1 2 3 4 বা যেগুলো আমাদের হচ্ছে এক্সেস রান দিতে হয়েছে সঠিক ভ্যালু আনার জন্য, ওইগুলো কিন্তু অ্যানালাইসিসের ছক আমরা এভাবে শো করবো না। ওখানে শুধুমাত্র আমরা গল্পটা লিখব যে কোন রান থেকে কোন ভেরিয়েবল বাদ গিয়েছে, কেন বাদ গিয়েছে, এইটার একটা গল্প লিখবো, 7 8 লাইন 10 লাইন যার যেরকম হয়। আর হয়তো বা রান কম হলে তার লেখার পরিমাণটা কম হবে, যার রান বেশি হবে তার লেখার পরিমাণটা বেশি হবে, খুবই নর্মাল, তাই না? সো দ্যাট এইভাবে আমরা আমাদের অ্যানালাইসিসটাকে শো করি। তাহলে বুঝতে পেরেছেন যে আসলে কোথায় রান নাম্বার 1 2 3 4 বা যেগুলো আমরা রান দিয়েছি সেগুলো কিভাবে শো করবো। কেউ কেউ আমাকে কিছু বলছিলেন? হ্যালো, সাবিকুল নাহার কিছু বলবেন? ওকে, তো ফাইনাল রানের মধ্যে আমরা যখন এটাকে শো করব কেএমএন বাটলার টেস্ট, কেএমএন বাটলার টেস্টের মধ্যে অনেক কিছু আপনি লিখতে পারেন। এটা আপনি বিভিন্ন রিসার্চ পেপার থেকেও নিয়ে আসতে পারেন। মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে আপনার এটা 6 এর ওপরে আছে, দ্যাটস ওয়াই আপনি এটাকে অ্যানালাইজ করতে পারছেন ফর দ্য ফ্যাক্টর অ্যানালাইসিস। এটাই হচ্ছে মূল বিষয়। আপনি এটাকে সাহিত্যের মতো করে একটু সুন্দর করে গুছিয়ে গুছায় লিখতে পারেন। ঠিক আছে, আপনাদের ওয়ার্ড লিমিটেশন মনে হয় 3000 ওয়ার্ড খুব সম্ভবত। 3000 ওয়ার্ডের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কম লিখতে হবে। তাহলে একটা একটা সেমিস্টারের ক্ষেত্রে আপনার 3000 ওয়ার্ড বা 2500 ওয়ার্ড। কিন্তু ধরেন একটা ইন্টার্নশিপ বা থিসিস, তো তাদের তো আরো একটু ওয়ার্ড লিমিটেশনটা একটু বেশি থাকে, তাদেরকে হচ্ছে 4000 ওয়ার্ড কভার করতে হয়। তো ওইখানে গিয়ে একটু বেশি লিখতে হয়, কখনো কখনো অ্যাবভ 5000 ওয়ার্ড লিখতে হয়। এটা ডিপেন্ড করে, হ্যাঁ। আপনাদের যেহেতু খুব সম্ভবত 2500 বা 3000-এর এদিকে হয়তো বা হবে। তো 2500 যদি হয় তাহলে আপনি একটু কম লিখবেন, তা না হলে আপনার আবার লিমিটটা আপ হয়ে যাবে, হ্যাঁ। তো এখানে আপনি একটু এম এর মানটা যে আপনার 6 এর উপরে সেই জিনিসটা আপনি এক্সপ্লেন করবেন। কমিউনিটিস এর ক্ষেত্রে দেখেন এরকমই একটা টেবিল আমরা শো করছি। এই টেবিলে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে প্রত্যেকটা ভেরিয়েবল আপনার 5 এর উপরে, অ্যাবভ 5। দেখেন এই যে কথাগুলো আমরা বলছি, এটাই জাস্ট আপনি আপনার ভাষাতে লিখতে, এই জায়গাতে আপনার লেখাটা একটু 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 এই প্রতিপাদ্য বিষয়গুলো লিখতে হবে যেগুলো আপনার হচ্ছে একটু অ্যাভারেজ ভ্যালু আছে বা যেগুলো একটু আপার ভ্যালু আছে। এটাকে আপনি একটু ক্লাসিফিকেশন করে লিখতে পারেন। যেমন ধরেন যে আপনার এখানে আমরা 9 এর উপরে কোনো ভ্যালু দেখে লিখতে পারছি না, তো আমরা কার্যতই জানি যে এখানে সবগুলো 5 এর উপরে আছে, তা না হলে তো একসেপ্টেড হতো না। তাহলে 5 এবং 6 অর্থাৎ 6 এর নিচে যেগুলো আছে সেগুলো সম্পর্কে আপনি একটু লিখতে পারেন যে এই ভেরিয়েবল গুলো আসলে 6 এর নিচে, হ্যাঁ, যেগুলো হয়তো বা আরেকটু আপার ভ্যালু আসলে আরো ভালো হতো, বা যেগুলো হচ্ছে আপনার 7 বা 8 সেগুলোকে আপনি একটা একটা সাব ক্যাটাগরি করে লিখলেন যে এগুলোর মানটা আরো ভালো আসলে ভালো হতো, বা এটা হচ্ছে আমাদের একটু স্ট্রং রিলেশনশিপ শো করছে ইন দ্য ফ্যাক্টর অ্যানালাইসিস। ফাইনালি রোটেটেড কম্পোনেন্টস ম্যাট্রিক্স এর মধ্যে দেখেন ওই টেবিলটা যেটা আমাদের এইখান থেকে এসছে, ওই টেবিলটা আমরা শো করেছি। এবং এই জায়গাতে আমাদের যে ভেরিয়েবল ছিল সেই ভেরিয়েবল অনুযায়ী আমরা এই জিনিসটাকে শো করছি। অর্থাৎ আপনার আহ, আপনার এখানে তো আমরা পিভি দেখতে পাচ্ছি। পিভি মানে আপনার ধরেন যে ভেরিয়েবলটা থাকবে, যে আইভিডিবি থাকবে, সেই আইভিডিবি গুলো কোন কম্পোনেন্টস এর মধ্যে ম্যাক্সিমাম লোডিং নিয়েছে সেটাই আপনি এখানে এক্সপ্লেন করে লিখবেন। সবগুলোই তো স্ট্রং 5 এর উপরে বা পজিটিভ রিলেশনশিপ শো করেছে জন্যই কিন্তু ফ্যাক্টর অ্যানালাইসিসটা আপনার এই পর্যায়ে এসছে। তো এখানে আসলে সেই ভেরিয়েবল গুলো আসবে যেগুলো একসেপ্টেড। সো ওই জিনিসটাই আপনি জাস্ট খালি এখানে একটু কম্পোনেন্ট 1 2 3 4 হিসাবে এক্সপ্লেন করে লিখবেন। এই ছিল আমাদের ফ্যাক্টর অ্যানালাইসিস। এরপরে ফ্যাক্টর অ্যানালাইসিসটা লেখার পরে আমরা আমাদের এই যে রিপোর্টটা লিখলাম সেই রিপোর্টের
আমরা তো এখন জানি কোন ভেরিয়েবল গুলো আমার উইক, অনেকগুলো বাদ গিয়েছে না, তার মানে কি তারা তো উইক। এছাড়াও কোরিলেশনের মধ্যে আপনি দেখবেন, কোরিলেশনের মধ্যে আমরা অলরেডি এই জায়গাতে পজিটিভ মডারেট অথবা মডারেট হাই কোরিলেশন পেয়েছি। এই যে মডারেট, এই যে এইটা যেরকম আসছে মডারেট কোরিলেশনশিপ, অর্থাৎ টি ধরেন রাফির রিপোর্ট অনুযায়ী যদি আমি বলি, ধরেন সাপোজ একটা কিছু ধরেন, আপনি ধরেন আপনার সাবস্ক্রিপশন প্রাইস, ধরেন সাবস্ক্রিপশন প্রাইসটা মডারেট কোরিলেশনশিপ। এই জায়গাতে সাবস্ক্রিপশন প্রাইসের ক্ষেত্রে তুর্কির কোনো একটা জায়গাতে আরো বেশি তাদেরকে কাজ করতে হবে, যেটা আসলে কিন্তু খুব একটা রিলেশনশিপটা হাইলি বিল্ড আপ করতে পারে না। অর্থাৎ তাদের যে সাবস্ক্রিপশন প্রাইসের যে প্যাকেজ আছে সেই জায়গাতে সিগনিফিক্যান্ট গ্যাপ কিন্তু আছে। ওই জায়গাতে আমাকে রিকমেন্ডেশনটা লিখতে হবে যে এই জায়গাতে কাজ করলে আরো ভালো হবে। ঠিক আছে, অন্যগুলো ভালো আসছে, এটা কম আসছে, দ্যাটস মিন এই জায়গাতে দেয়ার ইজ এ গ্যাপ, দেয়ার ইজ এ গ্যাপ। তো ওই গ্যাপটা নিয়ে আপনাকে এই রিকমেন্ডেশনটা তৈরি করতে হবে। এই দেখেন লিমিটেশন এবং রিকমেন্ডেশনের মধ্যে, আচ্ছা লিমিটেশনটা আপনারা কি লিখবেন, যে আপনাদের লিমিটেশন মানে হচ্ছে কি যে জিনিসগুলো হয়তোবা কাভার করা যায়নি, আপনার যে লিমিটেশন। একটা রিসার্চের মধ্যে তো আপনি সবকিছু কভার করতে পারবেন না, আরো অনেকগুলো আরো অনেক পজিটিভ ভেরিয়েবল ছিল যেগুলো নেওয়া যায়নি, আরো অনেক অ্যানালাইসিস করা যেত যেগুলো করা যায়নি, আরো অনেক ডেটা নেওয়া যেত যেটা নেওয়া যায়নি, সময়ের স্বল্পতা। হ্যাঁ, তো এরকম আরো অনেক কিছু আমাদের এর মধ্যে আসতে পারে। ডেমোগ্রাফিক ডেটা হয়তো বা আরো নেওয়া যেত, সেটা নেওয়া হয়নি। তো এরকম কিছু কমন লিমিটেশন যেটা আপনার ছিল সেটা আপনি এখানে লিপিবদ্ধ করবেন। আর রিকমেন্ডেশন যেটা বললাম, রিকমেন্ডেশন অবশ্যই বেসড অন দা ফাইন্ডিংস। ফাইন্ডিংস এর মধ্যে আপনাদের যেটা আসবে, অর্থাৎ ধরেন যে ভেরিয়েবল গুলো আমার উইক কোরিলেশনশিপ করেছে সেখানে আমাদেরকে আরো বেটার কাজ করতে হবে। বা আপনার যদি ধরেন যেমন সাবস্ক্রিপশন প্রাইসে আপনি হয়তো বা ওখানে রিকমেন্ডেশনে লিখতে পারেন যে হ্যাঁ আমি দেখেছি তাদের সাবস্ক্রিপশন যে প্রাইস গুলো আছে সেই প্রাইস গুলো অনেক হাই। তো দ্যাট শুড বি দ্যাট শুড বি রিডিউস, তাদেরকে আরো বেশি রিডিউস করতে হবে, যে জন্য কিন্তু অনেক 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 কাস্টমার হয়তো ডিসস্যাটিসফাইড হচ্ছে। এই যে এই জায়গা থেকে আপনি এই জিনিসটাকে আরো পরিষ্কার ভাবে বুঝতে পারবেন। এই যে ফ্যাক্টর অ্যানালাইসিস এর মধ্যে আহ, একটা সেকেন্ড, ধরেন আচ্ছা প্রাইস ইন্টেনশন, হ্যাঁ এই প্রাইস ইন্টেনশন, সরি পারচেজ ইন্টেনশনটা ছিল, আচ্ছা দাঁড়ান একটা সেকেন্ড, পিও তে কি ছিল রাফি? পিও, হ্যালো রাফি, সম্ভবত রাফি ক্লাসে নেই। ধরে নিলাম আমি আমি বোঝানোর স্বার্থে বলি, যেমন ধরেন হচ্ছে PO3, সরি PO4 আমরা বাদ দিলাম তাই না, PO4 মানে হচ্ছে আপনার PO4 এর যে ভেরিয়েবল ছিল, যে কোশ্চিন ছিল, সেই কোশ্চিনটা আসলে একটু বের করি, দাঁড়ান এটা না বের করলে আসলে পরিষ্কার ভাবে বোঝানোটা টাফ। রাফির কোশ্চিনের থাকার কথা আমার কাছে, প্রমোশনাল অফার। এখন প্রমোশনাল অফারের 4 নাম্বারটা, আচ্ছা একটা হচ্ছে উম, 1 2 3 4, এই যে 4 নাম্বারটা, প্রমোশন ক্যাম্পেইন বাই চুরকি এনকারেজ মি টু রিনিউ মাই সাবস্ক্রিপশন। অর্থাৎ চোরকির প্রমোশনাল ক্যাম্পেইন অ্যাকচুয়ালি আসলে দিন শেষে আমাকে এটা ইয়ে করতে পারেনি,
চরকির ক্যাম্পেইন গুলো আমাকে এনকারেজ করতে পারেনি। আমার সাবস্ক্রিপশনের ক্ষেত্রে চরকির ক্যাম্পেইন গুলো আসলে কাজে লাগেনি। দেখেন, এই জায়গা থেকে কিন্তু মূল কিওয়ার্ড গুলো বের হয়ে আসবে। মূল প্রতিপাদ্য বিষয়গুলো কিন্তু একটা একটা করে সুতোর মতো করে বের হয়ে আসবে। অ্যাকচুয়ালি এই যে আমরা এটাকে এই জন্যই আমরা বলি এটাকে ল্যাটেন্ট ভেরিয়েবল। কিরকম? এই যে প্রমোশনাল ক্যাম্পেইন যে প্রমোশনাল অফারের মধ্যে কি বলছে, প্রমোশনাল ক্যাম্পেইন বাই চরকি এনকারেজ মি টু রিনিউ মাই সাবস্ক্রিপশন। তাহলে এনকারেজ করতে পারেনি কি পারেনি? ক্যাম্পেইন গুলো, প্রমোশনাল ক্যাম্পেইন গুলো আমাকে রিনিউ মাই সাবস্ক্রিপশন এনকারেজ করতে পারে না, এটা হয়নি। যে কারণে কিন্তু এটার এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো মানুষজন রেটিং কম দিয়েছে, যে কারণে কিন্তু ওই ভেরিয়েবলটা আলটিমেটলি যে PO4 যেটা আমরা বাদ দিলাম, ওটা কিন্তু বাদ হয়ে গেছে, ওইটা বাদ হয়ে গেছে। দেখেন PO4 কিন্তু এখানে নাই, এই যে PO4 উপরের দিকে বাদ চলে গেছে, এই যে PO4 বাদ। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু আপনি সুতোর মতো টেনে টেনে বের করে আনতে পারবেন। আবার যেমন ধরেন যে হচ্ছে আপনার প্রথমটাতে যাই, BE3 ব্র্যান্ড ইকুইটি। The uniqueness of Chorki's content positively impact my perception of its brands. অর্থাৎ এই জায়গাতে হয়তো বা ইউনিকনেস তেমন কোনো কিছু তারা অফার করতে পারছে না, যেটার জন্য মানুষ পজিটিভ ইম্প্যাক্ট অন দা ব্র্যান্ড পারসেপশন। অর্থাৎ চরকির এই ইউনিকনেসটাতে আরো বেশি ইমপ্রুভ করতে হবে, যেটাতে তাদের কাজ করার সুযোগ আছে। এইভাবে আপনাকে জিনিসগুলোকে বের করে নিয়ে আসতে হবে, ফাইন্ডিং গুলোকে বের করে নিয়ে আসতে হবে। প্রত্যেকটা পয়েন্ট আপনাকে এভাবে কিন্তু ধীরে ধীরে একটা করে সুতোর মতো টেনে টেনে বের করে নিয়ে আসতে হবে। এইটাই হচ্ছে আপনার মেইন কাজ। তো এইভাবে আপনি ফাইন্ডিংস গুলো বের করবেন। ফাইন্ডিংস একটার সাথে একটা রিলেটেড। আপনি যখন এই কথাটা বলবেন অবশ্যই কিন্তু আপনার আপনি দেখেন এই যে এই জায়গাতে অবশ্যই আপনি অ্যানালাইসিসটা যদি ফলো করেন তাহলে দেখবেন যে হচ্ছে আপনার ওই পিয়ারসন কোরিলেশনে ওই জায়গাতে আপনি এফেক্ট পাবেন, এবং ফ্যাক্টর অ্যানালাইসিসে অবশ্যই এটার এফেক্ট পাবেন। তো ইন কেস অফ এইটার সাথে মিল রেখে আপনাকে ফাইন্ডিংস গুলো লিখতে হবে এবং রিকমেন্ডেশন লিখতে হবে। কেমন? এইভাবে আপনি আপনার রিপোর্টটাকে সাজাবেন। বুঝতে পেরেছেন সবাই? তো জি ভাই। রিপোর্ট লেখার পরে আমাদের আরেকটা জিনিস একটু দেখতে হবে, সেটা হচ্ছে সাইটেশনের বিষয়টা আমি আপনাদেরকে এখন দেখাবো। সাইটেশন মূলত আপনারা তো জানেন গুগল স্কলারের মাধ্যমে আমরা আমাদের পেপারগুলোকে খুঁজে থাকি। এখন ইনটেক্স রেফারেন্স সম্পর্কে আপনারা জানেন? ইনটেক্স রেফারেন্স মেজবান, আপনি কি আছেন ক্লাসে? জি ভাইয়া। ইনটেক্স রেফারেন্স সম্পর্কে জানা আছে? ইনটেক্স রেফারেন্স বলতে না, এটা ঠিক খেয়াল নেই, দেখছিলাম। ওকে, দেখেন ইনটেক্স রেফারেন্স হচ্ছে হ্যাঁ, আমি একটু জানি। যখন রেফারেন্সের শর্ট ফর্মটা ওই লাইনের শেষে শর্ট করে লেখানো হয়। রাইট। এইরকম দেখেন, এই যে লেখার শেষে এরকম একটা শর্ট ফর্মে রেফারেন্স দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে ইনডেক্স রেফারেন্স। এখন এই রেফারেন্সটা কিন্তু আপনি এই যে আফটার দ্য রিটেন শেষেও আপনি পাবেন। আচ্ছা,
তাহলে দেখেন এই জায়গাতে আমরা আমাদের রেফারেন্সটাকে অ্যাড করব। অর্থাৎ আমরা যখন উপরে যে রেফারেন্স অ্যাড করব সেই রেফারেন্স কিন্তু আমাদের নিচেও থাকতে হবে। ওখানে একটা রেফারেন্স আমি উপরে মন চাইলো অ্যাড করে দিলাম, আর নিচের দিকে এটা অ্যাড করবো না, এটা কিন্তু হবে না। হ্যাঁ, উপরের দিকে আমাদের যে রেফারেন্স থাকবে নিচের দিকেও ওই রেফারেন্সটা আমাদের থাকতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু ইনভ্যালিড হিসেবে কাউন্ট হবে। এটা কিন্তু কোনো ভ্যালিড কোনো কিছু হবে না। তো দেখেন আমি এই ইনটেক্স রেফারেন্সটা লেখাটা আপনাকে আগে শেখাচ্ছি কেমন। এটার একটা সফটওয়্যার আছে, তবে আপনাকে ম্যানুয়ালি এটাকে শিখতে হবে। তো এইটা আমরা তিনটা সিনারিওতে পাবো। একটা হচ্ছে ওয়ান অথর, একটা হচ্ছে টু অথর, আর একটা হচ্ছে থ্রি অর মোর অথর। অথর মানে হচ্ছে কি, যারা আসলে রিপোর্টটা লিখবেন বা যাদের রিপোর্ট, তাদেরকে বলা হচ্ছে অথর্স। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের একজন যদি অথর হয় সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো। একজন অথর হলে লেখার নিয়মটা হচ্ছে ফার্স্ট অথর লাস্ট নেম কমা পাবলিশড ইয়ার। এক্সাম্পল, সাপোজ ধরেন রাফি কমা 2023, ব্র্যাকেট ক্লোজ হবে। হ্যাঁ, এখানে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে? অর্থাৎ এইটা হচ্ছে আমাদের একজনের যদি ইনটেক্স রেফারেন্স থাকে তখন এই ক্ষেত্রে এভাবে বসবে। দুইজনের ক্ষেত্রে অর্থাৎ অথর ধরেন দুইজন, সেখানে সেখানে কি হবে, এই জায়গার ফর্মুলাটা আমরা একটু দেখি। ফার্স্ট অথর লাস্ট নেম এন্ড দিতে হবে একটা, সেকেন্ড অথর লাস্ট নেম কমা দিতে হবে একটা, পাবলিশড ইয়ার। এক্সাম্পল, একটা এক্সাম্পল দিই। ধরেন সাপোজ সে ফর এক্সাম্পল রাশেদ রাশেদ অ্যান্ড করিম কমা 2024 ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে দুইজনের ক্ষেত্রে। তিনজনের ক্ষেত্রে কি হবে? তিনজনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে ফার্স্ট অথর লাস্ট নেম ফার্স্ট অথরের লাস্ট নেম ফার্স্ট অথর লাস্ট নেম at etal dot comma পাবলিশড ইয়ার। এটা মনে হয় খুব একটা বোঝেন ভাইয়া বলছে। বলো। আচ্ছা, এটার মিনিংটা কি? ইয়ে ইটিএল এর মিনিংটা এটল মানে হচ্ছে আরো অনেকে। এটলের মানে যে আপনি বাংলা বলেন, এটার মানে হচ্ছে আরো অনেকে, প্রমুখ প্রমুখ। যেমন ধরেন আমরা অনেক সময় ওই যে বাংলা সিনেমায় দেখবেন যখন আহ আগেকার দিনে সংবাদ পাঠিকা বলতেন, এখন দেখবেন বাংলা ছায়াছবি
অভিনয়ে আছেন শাবানা, জসিম প্রমুখ। তার মানে কি সবার নাম তো বলা যায় না, জি ভাই সবার বুঝছি। নাম বলা যায় না, ওই জন্য ওই নায়ক নায়িকার নাম বলে বলতো প্রমুখ। তার মানে কি ফার্স্ট অথরের লাস্ট নেম বলে আমরা বলছি প্রমুখ, আরো অনেকে আছে। এটার একটা এক্সাম্পল দিই তাহলে আরো সহজ হবে। এক্সাম্পলটা হচ্ছে এরকম, সাপোজ হচ্ছে ল্যারি এট অল ডট কমা 2025। তার মানে হচ্ছে ল্যারি এবং প্রমুখ 2025 সালের পেপার। এইটা হচ্ছে আমাদের 3 জন বা তার বেশি হলে। এখন যদি 10 জন হয় তাও এই ফর্মুলা, 30 জন হলে এই ফর্মুলা। ঠিক আছে, এই তিনটা আমাদের কার্যত আমরা যখন হচ্ছে আমাদের ইনটেক্স রেফারেন্স লিখবো তখন এই তিনটা গাইডলাইন আমরা ফলো করবো। এটা এটা আপনাদের একটু আমি স্ক্রিনশট দিয়ে আপনাদের গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি, যেন যদিও ভিডিওতে থাকবে তারপরেও ইজি টু অ্যাক্সেসেবল হিসাবে আমি গ্রুপের মধ্যে একটু দিয়ে রাখছি। হুম। আর এছাড়া এই যে আপনারা এই বইটা একটু পড়ে দেখতে পারেন, এই যে এই বইটা চাইলে পড়ে দেখতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে মোটামুটি 43 MB। সো এই বইয়ের মধ্যে এপিএ স্টাইল 2020 APA 7 এর গাইডলাইনের পুরোটা আছে। তো এটা গেল আমাদের হচ্ছে ইনটেক্স রেফারেন্স। আর রেফারেন্সিংটা কিভাবে হয় দেখেন। রেফারেন্সিং এর ক্ষেত্রে আমরা সাধারণত গুগল স্কলারে গেলেই আমরা পাই। এই যে যখন গুগল স্কলারে স্কলার গুগল স্কলারে গিয়ে ধরেন এখানে আমরা যখন পেপার সার্চ করি ওটিটি, প্ল্যাটফর্ম রিলেটেড কোশ্চেনগুলো সার্চ করি, এখান থেকে আমরা ধরেন এই পেপারটা আমার প্রয়োজনীয় পেপার, তো সাইটের মধ্যে গেলেই তো আমরা এপি এর যে রেফারেন্সটা পেয়ে যাই। তো এটা আপনাদের একটু জানার জন্য এটা এক্সপ্লেন করি। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু ইটালিকে এসছে। তো এর যে ফর্মুলা সেই ফর্মুলা অনুযায়ী এখানে হচ্ছে সবগুলো অথারের নাম থাকে, অর্থাৎ যতগুলো অথার হয় সবগুলো অথারের নাম থাকে, তবে লাস্ট নেমটা ফার্স্ট অথার লাস্ট নেম, সেকেন্ড অথার লাস্ট নেম, থার্ড অথার লাস্ট নেম, ফোর্থ অথার লাস্ট নেম, এভাবে প্রত্যেকের লাস্ট নেম গুলো বসে থাকে। ঠিক আছে, এই লাস্ট নেম গুলোর বসানোর পরে আপনার এখানে যে টাইটেল, এই পেপারে যে টাইটেল, সেই টাইটেলের নামটা বসে, একটা ডট বসে, এটাও ফর্মুলা। এবং যে জার্নালে পাবলিশড হয়েছে সেই জার্নালের নামটা ইটালিকে বসে, একটা কমা হয়, এটা কমাটাও ইটালিকে থাকে, কমাটাও ইটালিক। হ্যাঁ, না আপনার হচ্ছে একটা এটা হচ্ছে আপনার যে নাম্বার, ভলিউম নাম্বার, অর্থাৎ যে সেকশনে আপনার এই রিসার্চ পেপারটা পাবলিশড হয়েছে তার একটা ভলিউম নাম্বার থাকে, সেই ভলিউম নাম্বার, পেজ নাম্বার। তো এই ভলিউম নাম্বারটা ইটালিকে থাকবে, পেজ নাম্বারটা হবে হচ্ছে আপনার নর্মাল। এই সব মিলিয়ে হচ্ছে APA 7 এর গাইডলাইন অনুযায়ী এই রেফারেন্সিংটা তৈরি হয়। এইটা মূলত আপনি এখান থেকে নিলেই হবে। যদি এই যদি আপনাদের এরকম হয় যে কোনো একটা স্পেসিফিক পত্রিকা থেকে নিচ্ছেন, লাইক দ্য ডেইলি স্টার, দ্য ডেইলি স্টার, হতে পারে না? হতে পারে। তো ইন বেসিক্যালি ধরেন আমি উদাহরণস্বরূপ
আহ, আমরা ধরেন যে সাপোজ পাওয়ারফুল লবিস, এটা নিয়ে ধরেন আমরা একটা প্রতিবেদন লিখছি। তো ইন ইন কেস অফ আমরা এটা দেখেন কবে নাগাদ এটা পাবলিশ হয়েছে, এটা কিন্তু আমরা এখানে পাবো। এটা হচ্ছে 2 তারিখের, মানে আজকে পাবলিশ হয়েছে। যদি পুরনো কোনো পাবলিকেশন থেকে থাকে তাহলে ওই ডেটটা এখানে লেখা থাকবে, সেই ডেট অনুযায়ী আমাদেরকে নিতে হবে। ঠিক আছে? সো এই যে এটা হচ্ছে 2024-এর 9টা 12 মিনিটে পাবলিশ হয়েছে। সো তারিখটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আর লিখার সময় আমাদেরকে এটার এই লিঙ্কটাকে আপনি কপি করে নিয়ে APS7 রেফারেন্স মেকার, এই যে ওয়েবসাইট আছে, এখান থেকে আপনারা এটাকে সাইটেশনটা করে, আই মিন রেফারেন্সিংটা তৈরি করতে পারবেন। দেখেন আমি এখানে এটা ফেললাম, এটা হচ্ছে একটা জার্নাল, সরি এটা একটা ওয়েবসাইট, সরি এটা একটা ওয়েবসাইট। এটাতে যদি আপনি সার্চ দেন, আচ্ছা এটা নেয়নি, এটা হয়নি, এটা আচ্ছা হ্যাঁ এবার আসছে। এই যে ইনটেক্স রেফারেন্সিংটা আপনাকে দেখাচ্ছে দ্য ডেইলি স্টার 2024। আর এই জায়গায় দেখেন আমার যে রেফারেন্সিংটা সেটা কিন্তু তৈরি হয়েছে। তবে এইখানকার গাইডলাইন অনুযায়ী একটু মিসম্যাচ আসে। আমি মিসম্যাচটা আমার মতো করে যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী আমরা এটাকে ঠিক করে দেবো। যেমন আমাদের নিয়ম অনুযায়ী কি হবে, আমরা কোত্থেকে নিয়েছি, আমাদের প্রথমে থাকবে অথারের নাম। তাহলে এখানকার অথার কে, এটা পত্রিকার অথার পত্রিকা নিজেই, এখানে পত্রিকার নিজেরই ক্রেডিট। সো দ্য ডেইলি স্টার 2024। আচ্ছা এখন হচ্ছে জার্নাল কোনটাতে পাবলিশ হয়েছিল, দ্য ডেইলি স্টার। এইটা আমাদের ইটালিকে আসবে, ঠিক আছে, ইতালিকে আসবে। আর যখন কোনো একটা ওয়েবসাইট থেকে নেওয়া হয় তখন ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হয়। এইটা আপনারা নর্মালি রাখবেন। হ্যাঁ, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। দ্যাটস ইট, শেষ। এটাই আপনার রেফারেন্স। তো এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এখান থেকে আপনারা এই ধরনের প্রবলেম গুলো সলভ করে নিতে পারবেন। তো বলেন না, এই এপিএস রেফারেন্সিং নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? তাদেরকে এটা নিয়ে কোনো কোশ্চেন নাই? না ভাইয়া, কোশ্চেন। ঠিক আছে। সো মূলত এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করেন, আহ, দেখেন এই যে 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 বইটা আপনাদের সাথে শেয়ার করেছি, এই বইটার কথা ওনারাও প্রেফার করছে, যে ওনারা এই যে জেনারেটর, তারা এই বইটাকে ফলো করে। আমি আপনাদেরকে এই বইটাই ম্যানেজ করে দিয়েছি এখানে। তো এটা আপনারা কালেকশনও রাখতে পারেন বা চাইলে একটু পড়ে দেখতে পারেন, কেমন, বইটা ভালো। সো এই বিষয়গুলো নিয়ে আপনি রিপোর্টটা লিখবেন। আরেকটা বিষয় একটু আপনাদেরকে অ্যাডনোট হিসেবে দিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে ফরম্যাটিংটা, হ্যাঁ ফরম্যাটিংটা আপনাদের হবে হচ্ছে এই যে ভিতরের লেখাগুলো, এগুলো সবাই জাস্টিফাই রাখবেন, অ্যালাইনমেন্ট হবে জাস্টিফাই। ঠিক আছে, এই যে জাস্টিফাই, আবারও বলে দিচ্ছি জাস্টিফাই। আর উপরের যে লেখাগুলো সেটা থাকবে হচ্ছে আপনার 16তে টাইম নিউ রোমান বোল্ডে থাকবে। আর এগুলো হচ্ছে আপনার থাকবে জাস্টিফাই নন বোল্ড টাইম নিউ রোমান এবং 12, এটা হচ্ছে 12তে বসবে, কেমন। আর এটা হচ্ছে আপনার গ্যাপটা থাকবে 1.5 ইজ ম্যাক্সিমাম। আর আর হচ্ছে আপনার আর অবশ্যই প্রত্যেকে চ্যাপ্টার ওয়াইজ মেনটেন করবেন। এখানে একটা অবশ্যই আপনার টেবিল অফ কন্টেন্ট থাকবে,
with the page number এখানে সবাই অ্যাব্রিভিয়েশনটা লিখবেন। অ্যাব্রিভিয়েশনটা কোন সব জায়গায় তো আসলে আমরা ভেরিয়েবল বসাই না, পুরো নামটা হয়তো লিখি না, শর্ট ফর্ম থাকে। এই জায়গাতে আপনারা এই অ্যাপ্লিকেশনের মধ্যে ভেরিয়েবলের শর্ট ফর্ম গুলো লিখে দিবেন, বা অন্যান্য যদি ড্যাফোডিলকে কোথাও শর্ট ফর্মে ডিআইইউ লেখেন, তো ওই ডিআইইউ এর ফুল মিনিংটা, লিস্ট অফ টেবিলের মধ্যে কোন কোন টেবিল ইউজ করেছেন সেই টেবিলের নাম, যদি কোনো ফিগার থাকে তাহলে সেই ফিগারের টেবিলও করতে পারেন। চ্যাপ্টার 1 এর মধ্যে আপনার যে জিনিসগুলো আসবে, ম্যাক্সিমাম ব্যাকগ্রাউন্ড, রেশনাল অফ দ্য স্টাডি, প্রবলেম স্টেটমেন্ট। হ্যাঁ, তো এটা যেহেতু ইন্টার্নশিপ রিপোর্ট একটু হয়তো বড় করে লেখা আছে, আপনারা 2500 ওয়ার্ডের মধ্যে কভার করার জন্য একটু ছোট করতে পারেন। রিসার্চ অবজেক্টিভস এবং স্পেসিফিক অবজেক্টিভ হোপফুলি সবাই ঠিক করা আছে। এবং সেকেন্ড চ্যাপ্টারে লিটারেচার রিভিউ, ভেরিয়েবল অনুযায়ী লিখবেন। আপনারা এখানে যে ভেরিয়েবল, যে রেফারেন্স গুলো ইউজ করবেন সেগুলো অবশ্যই যেন নিচে থাকে, এই বিষয়টা মেনটেন করবেন। অ্যান্ড ফাইনালি আপনার এই জায়গাতে সব যে রেফারেন্স গুলো লিটারেচার রিভিউতে আপনি অ্যাড করেছেন সেগুলোকে একটা সামারি হিসাবে এখানে দেখানোর চেষ্টা করবেন। আফটার দ্যাট কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এন্ড হাইপোথিসিস ডেভেলপমেন্ট। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের নিচেও কিন্তু আপনাকে কিভাবে সোর্সিংটা দেখাতে হবে। কোন কোন পেপার থেকে মূলত আপনি সোর্সিং করেছেন, একটা পুরো পূর্ণাঙ্গ ফিগারটা দেখাতে হবে। হাইপোথিসিসের মধ্যেও সেম ভাবে আপনাকে হাইপোথিসিসটা লিখতে হবে এবং রেফারেন্সিং গুলো ইউজ করতে হবে। 4 নম্বরে আপনার আসবে হচ্ছে মেথোডোলজি। মেথোডোলজির মধ্যে পপুলেশন সাইজ, স্যাম্পল সাইজ, কাজের উপরে আপনি রেসপন্স করেছেন, আপনার কি ধরনের টেকনিক অবলম্বন করেছেন। হ্যাঁ, তো এই ধরনের জিনিসগুলো, কোশ্চেনিয়ার ডিজাইন গুলো, এইগুলো কিন্তু এখানে লিপিবদ্ধ করতে হবে। ডেটা কালেকশন প্রসেস, টাইম ডাইমেনশন, হ্যাঁ, এবং অ্যানালাইসিস এর ক্ষেত্রে যে আপনি এসপিএসএস, এক্সেল এগুলো ইউজ করছেন সেগুলো কিন্তু এখানে লিপিবদ্ধ করতে হবে। অ্যানালাইসিস তো আমরা দেখলাম, অ্যানালাইসিস নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি এবং ফাইন্ডিংস, রিকমেন্ডেশন আলোচনা করেছি। সো এট দ্য এন্ড অফ দ্য রিপোর্ট আপনাদের যে কোশ্চেনিয়ার ছিল সেটাকে অ্যাপেন্ডিক্স নামে এখানে অ্যাড করবেন। অ্যাপেন্ডিক্স নামে কোশ্চেনিয়ারের যে জিনিসগুলো ছিল সেগুলো এখানে অ্যাড করে দেবেন। সো এইগুলোই ছিল আসলে মূল বিষয়। একটা রিপোর্টের মধ্যে এই জিনিসগুলোই কভার আপ করতে হয়। ঠিক আছে, তো আমি চেষ্টা করেছি আজকের এই 2 ঘন্টার সেশনে আপনাদের যে দুটো অ্যানালাইসিস ছিল সেই দুটো অ্যানালাইসিস, আপনাদের রেফারেন্সিং এবং কিভাবে রিপোর্টটাকে লিখবেন এই জিনিসগুলো কভার আপ করার জন্য। আমাদের কার্যত আর কোনো কিছু বাকি নেই। আমরা রিপোর্ট রাইটিং এর জন্য সবকিছুই কভার করেছি। এখন আপনাদের কাজ, আপনারা এখন এটাকে অ্যানালাইসিস করবেন এবং রিপোর্ট রাইটিং করবেন। অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের ডেট বা সাবমিশন গাইডলাইন সবকিছু পেয়ে যাবেন। আর অবশ্যই যদি আপনাদের এমন হয় উইয়ার্ড কোনো কিছু দেখেন, অর্থাৎ হয়তো কারো রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্সটা লোডিং নিচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা সেটা নিয়ে পরে হয়তো আলোচনা করবো। বাট এট ফার্স্ট আপনাকে আগে প্র্যাকটিসটা করতে হবে। আপনি কিন্তু এখনই বলতে পারবেন না যে ভাই রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্স নিচ্ছে না। যেমন আমাদের সাকিব আছেন, ওনার মনে হয় একটু সমস্যা হচ্ছে, ওনার বিষয়টা আলাদা। উনি সেভারাল টাইম প্র্যাকটিস করেছে, সমস্যা হয়েছে জন্য সে বলতে পারছে। আপনাকেও আগে প্র্যাকটিস করতে হবে, দেন আমরা হয়তো এটা নিয়ে আলোচনা করবো। If there is a need to any question and answer classes, so we will meet another day. কেমন? তো আজকের মতো এটুকুই। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করেন, আদারওয়াইজ উই উইল লিভ। Okay, thank you very much. Thanks for your time and patience. এখন question and answer for 10 minutes. দেখি কে প্রশ্ন করে। মিস্টার রাহাত, আপনাকে সেকেন্ড টাইম আমি কল করলাম, আপনি কিন্তু অ্যাটেন্ডেন্স পাবেন না। স্যার আমি তো ক্লাসে অ্যাক্টিভই ছিলাম না, আপনি ছিলেন না, আপনাকে মাঝখানে আমি ডেকেছিলাম, আপনি মনে হয় স্যার ওয়াশরুমে গেছিলাম একটু। ও আচ্ছা, ওয়াশরুমে গেছেন, সরি। আপনি জিনিসটা বুঝেছেন? জি স্যার, প্রথম দিকে একটু ছিল ওই এসপিএস এর কাজে। প্রথম দিকে তো ক্লাস ছিল। জি স্যার, প্রথম 15 মিনিট পরে আসছি আমি স্যার।
কারণ আপনি 20 থেকে 25 মিনিট পরে এসছেন। আমার এই জায়গায় টাইমার ঠিক করা আছে, আমি জানি না জেনে আপনাকে কথা বলছি না। স্যার পরে ক্লাস থেকে আপনি পড়েছি। যেহেতু কি বলে ভালো সিজিপিএ ধারণ করছেন, এই জন্য না স্যার, ক্লাস দেখে নেবো তো, ক্লাসের রেকর্ড আছে, ক্লাসটা পুরোটা জি। দেখে নেবো। এবং আবার আপনাদের যথার্থে বলছি 10 তারিখে আপনাদের রাত 11:59 রিপোর্ট জমা দিতে হবে। 11 অথবা 12, আমি একদিন সময় দেব। 12 তারিখে আপনাদের পোস্টার প্রদর্শনী এবং প্রেজেন্টেশন একদিনে হয়ে যাবে। এই পোস্টারটাই প্রেজেন্ট করবেন, বাইরের একজন লোক আসবে, সেও এক্সটার্নাল থাকবে, ইন্টারনাল থাকবে এবং 3টি ক্যাশ পুরস্কার আছে। ধন্যবাদ, ভালো থাকুন। জি রাকিব সাহেব, লাস্টের 5-7 মিনিট কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞেস করুন। না, আমি আজকে কাউকে আর প্রশ্ন করছি না, কারণ হচ্ছে আপনারা দুটো বড় অ্যানালাইসিস দেখেছেন। তবে আপনারা এখন পর্যন্ত, আমি খুবই হতাশ যে আপনারা এখন পর্যন্ত আসলে আহ, কেউই আসলে সেভাবে অ্যানালাইসিস কমপ্লিট করেননি। যে দুটো আমরা অলরেডি শিখেছি, আপনাদের উপর যেন প্রেশারটা কম পড়ে, যে কারণে কিন্তু আমি অন্য একদিন 1 ঘন্টার একটা সেশন নিয়ে আহ, আমরা রিলায়েবিলিটি টেস্টটা দেখে রেখেছি। এবং ওই ক্লাসটা কিন্তু কোনো প্ল্যান ছাড়াই আমরা করেছি। আমাদের প্ল্যান ছিল যে আজকে এরকম একটা লং ক্লাস করে আমরা হয়তো করবো। তারপরেও আমি ওইটা করেছি বিকজ অফ আপনাদের উপরে যেন প্রেশারটা কম পড়ে, সো দ্যাট আপনারা এখন পর্যন্ত কেন প্র্যাকটিস করেননি আমি জানি না, বাট আপনাদের উচিত প্র্যাকটিসটা করা এবং এটা রিলেটেড প্রবলেমস গুলো বের করা। আপনি যদি রিপোর্ট সাবমিশনের আগের দিন বসেন, হোপফুলি ইট উইল বি ভেরি হাই, ইট উইল বি ভেরি হার্ড টু ভিউ also us. মানে এখানে হিমেল নাই, হিমেল আপনি আছেন? দুবার জিজ্ঞেস করবো, কথা না করলে কিন্তু অ্যাটেন্ডেন্স হবে না। যে আপনার কতগুলো ডেটা হয়েছে? জানেও না যে কয়টা ডেটা হয়েছে। মানে আপনি কি ঘুমিয়ে পড়েছেন কালকে সকাল? জি, আপনার ডেটা কত হয়েছে? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনার সুললিত কণ্ঠ আমি শুনতে পাচ্ছি, বলুন। স্যার আমি 50 ডেটা কালেক্ট করেছি আজকে। আপনি বলে ক্যাম্পাসে খুব জনপ্রিয় লোক, তাহলে আপনার 200টা বন্ধু বান্ধব নাই 4 বছরে, আপনার 200টা ছোট ভাই নাই আপনার 4 বছরে। সকাল থেকে আমি কাজ শুরু করেছি স্যার, আজকে সকাল 11টা থেকে। সেটা তো আপনার সমস্যা, কিন্তু আমাদের সমস্যা না। হিমাল, এখানে সাইম সাহেব নাই? কি বলে নগর বাউল নাই উনি আজকে? উনি নাই, উনি মনে হয় কনসার্টে গেছেন। তো কি বলে, আর কি অবস্থা সবার? দেখো বাবা, কথা কিন্তু খুব পরিষ্কার, কোন রকমের এই কোর্সে আমরা থাকতে চাই না। এবং এই থার্ড কুইজটা কিন্তু আপনি যদি থার্ড কুইজটা হবে হচ্ছে রিপোর্ট জমা দেওয়ার পরে, আসলে আপনি কি শিখেছেন, এই যে জিনিসগুলো আপনাকে ভেঙে ভেঙে দেখানো হলো, যে ডেমোগ্রাফিক ডেটা কিভাবে নিতে হয়, কিভাবে আপনার রিলায়েবিলিটি টেস্ট করতে হয়, কিভাবে কোরিলেশনটা দেখানো হচ্ছে, ফ্যাক্টর অ্যানালিসিস কিভাবে করছেন, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড ইজ রিকোয়ার্ড, অথবা সেকেন্ড রাউন্ড যদি ঠিক হয়ে যায় কোন ভিত্তিতে আপনি রাউন্ডগুলোর ভিত্তিতে কোনগুলোকে রাখবেন, কোনগুলোকে আপনি অমিট করে দেবেন। দিস আর দ্য থিংস আর ভেরি বেসিক স্টাফ। এগুলো হচ্ছে পড়াশোনা, এবং বিশ্বের সবাই এইভাবে পড়াশোনা করে। আপনারা বাংলা ভাষার লেকচার হয় এখানে, অন্যরা ইংরেজি ভাষার লেকচার দেয়, এবং এগুলোই হচ্ছে ডেটা অ্যানালিটিক্স। ডেটাকে কিভাবে অ্যানালাইজ করতে হয়, কিভাবে বোধগম্য করতে হয়, কিভাবে মানুষের কাছে, শুধু স্ট্যাটিস্টিশিয়ানদের কাছে না, নন স্ট্যাটিস্টিশিয়ানদের কাছে কিভাবে মানে জিনিসটাকে সেল করতে হয়, এবং জিনিসগুলোর নিয়মগুলো যাতে সঠিক থাকে। রিপোর্ট গুলো দেওয়া হয়েছে, সরাসরি রিপোর্ট থেকে কপি পেস্ট করে না, কিন্তু আমি ধরে বলবো জিনিসটা, কারণ
আমি প্রত্যেকের রিপোর্ট করে তারপরে দেই। আপনার ফিগার আর অন্যের ফিগার এক হবে না। আপনি অবশ্যই সে কিভাবে লিখেছে দেখবেন, কিভাবে লিখতে হয়, কোনটার সাথে কোন কানেক্টিভিটি আছে সেগুলো দেখে দেখে লিখবেন। প্রয়োজনে আরেকটা ক্লাস নেওয়া হবে। আর যেহেতু বৃহস্পতিবার দিন আমি বুধবার দিন আপনাদের ক্লাস হচ্ছে, আপনার সাথে বুধবার আমার সাথে দেখা হবে। আর সবগুলো ক্লাস অনলাইনে হবে, কালকের ক্লাস অনলাইনে হবে। কারণ আমি ছুটিতে আছি, কিন্তু সেই মোতাবেক আমি আপনার সাথে যোগাযোগ করছি। পড়াশোনাটা একটু শেষের দিকে কষ্ট করে করেন। এখানে সিয়ার নাই, সিয়ার আপনি কি আছেন? জি জি স্যার। স্যার।